কেমন হয়ে গেছে? না ঠিক আছে। সো আজকে লাইফটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা লাইফ, যেটা হবে আমার লাইফের, আমার সব কিছু যতদিন বেঁচে আছি ততদিনের জন্য আমার সাথে যে কেউ যাই করুক না কেন আমি আর কখনো মুখ খুলবো না। কারণ আমি এই লাইফটা প্রত্যেকটা প্রমাণ দিব। যদি প্রমাণ দেখার পরও যারা আছে যদি বিশ্বাস না করে, আমি বলবো তারা প্লিজ আমার লাইফে জয়েন হবেন না। কারণ একটা মানুষ অনেক দিন সহ্য করতে পারে, যখন সেই সহ্যের সীমা একদম দেওয়াল পর্যন্ত ঠেকে যায় তখন আর কেউ সহ্য করতে পারে না। হ্যাঁ ভাই, আমি খারাপ, আমি ডাইনি, আমি অনেক খারাপ। কারণ কি, আমি আমার হাজবেন্ডকে এখন ভালো একটা লাইফ দিতেছি, এর জন্য আমি খারাপ। আমি খারাপ এর জন্য যে, কারণ আমার যে জায়গায় মান সম্মান ছিল না সেই জায়গায় আমি থাকিনি, এর জন্য আমি খারাপ। যাই হোক, যারা লাইভে জয়েন হয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার লাইফটা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি কিনা, বা আমারটা হচ্ছে আমাকে ভালোভাবে দেখতে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা। আমার এই লাইফটা প্রত্যেকেই শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকজন আমার মতো খারাপ মেয়েকে দেখতে পারে, আমার মতো একটা খারাপ মেয়েকে যাতে প্রত্যেকটা মানুষ দেখতে পারে, প্রত্যেকটা মানুষ যাতে আনফলো করতে পারে সব জায়গা থেকে, প্রত্যেকটা মানুষ যাতে একদম মানে বাদ করে দিতে পারে। তার জন্য অ্যাটলিস্ট আপনারা এই লাইফটাকে শেয়ার করে দেন। কারণ এই লাইভে আমি কাউকে ডেডিকেট করব না, আমি এই লাইভে প্রত্যেকজনের নাম বলবো আর কারা কারা কি করছে সেগুলো বলবো। কারণ ইভেন আমি কোন পোস্টটা লাস্টে দিছি, কোন পোস্টটা লাস্টে দিয়ে আমি হচ্ছে গিয়ে ক্যাপশনে লিখছি যে আমি কখনো আর কোনো কিছু নিয়ে মুখ খুলবো না, আমার যত যাই হয়ে যায়। বাট আমি আজকে লাইভ করতেছি কারণ আমি এখন ইনডাইরেক্টলি কাউকে কিছু বলবো না। কি হয়েছে আপু? হয়েছে তো অনেক কিছু, হইতেছে তো অনেক কিছু, 1-1.5 বছর হয়ে যাবে, 2 বছর হবে, অনেক কিছু হইতেছে। দেখি আর কতদিন আল্লাহ হইতে পারে। আমি এতটুকু বিশ্বাস করি ভাই, আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখছে বিধে আজকে এত কিছু করছে। উত্তর, তোর মতো ডাইনির 2 চোখে দেখতে মন চায় না, আমার মতো ডাইনি দেখতে মন চায় না দেখি তো তুই কমেন্ট করছিস। তোর কত মানে তোর টাইমের কত পরিমাণ ভ্যালু নাই যে তুই বুঝতে পারতেছিস তুই আমাকে দেখতেছিস। আমি আসতেছি, হ্যাঁ গাড়িটা লক করে দাও। আচ্ছা, সো আজকে হচ্ছে লাইফটা নাকি ক্লিয়ার না। যাই হোক, আমি হচ্ছে যেহেতু আমি বাইরে আছি তো আমি হচ্ছে এমবি দিয়ে কাজটা করতেছি, অথবা লাইফটা হচ্ছে ক্লিয়ার আসতে পারে না। কাকে নিয়ে বলতে আসছো আপু? আজকে আমি কাকে নিয়ে না, আমি সবাইকে নিয়ে বলবো। কারণ আমি এত পরিমাণ কষ্টে আমি আসি মানুষের কথার কারণে, আমি আজকে সবকিছু ক্লিয়ার করব। আমি আসলে কি কান্না করে সিম্পিতে নেই না, আমার ব্লগ দেখবেন, প্রত্যেকটা লাইভ দেখবেন, আমি কান্না করে সিম্পিতে নেই না দেখে মানুষ আমাকে খারাপ ভাবে। আমি যদি কান্না করে সিম্পিতে নিতাম আমি এখন প্রত্যেকের কাছে ভালো থাকতাম। আমি এই যে আমি কাজ করতে করতে শিখ হয়ে যে আমি আমার নিজের লাইফটাকে মানে যতদূর সম্ভব আমি ভালো রাখার জন্য আমি শিখ হয়ে যাই। সেখানে আমি কাউকে ডেডিকেট করে না বললেও মানুষের কাছে আমি খারাপ হয়ে যাই। মানুষ আমার কথা তাদের গায়ে লাগায়, যাদের কিনে কথা বলি না হয়তো বা তারা এই ভুলটা করছে বিধায় তারা গায়ে লাগায়। যাই হোক, আমি আজকে মানে আমার আজকের লাইফটা করে একটা কারণ, আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে মানে কিছু পোস্ট আমি দেখি 160টা মেনশন। আগেও এমন হয়েছে, বাট আমি কখনো মুখ খুলি না, কারণ আমার হাজবেন্ড না এসব পছন্দ করে না যে তুমি কাউকে নিয়ে কিছু বলো, এমনি তোমাকে খারাপ ভাবতেছে, তুমি কাউকে কিছু বলো না। তোমার টাইম একদিন আসবে, তোমার টাইম একদিন আসবে, তখন তোমার কথায় মানুষ, তোমার কিছু বলা লাগবে না, তখন মানুষ এসে তোমাকে বলবে যে তুমি এটা করো বা ওটা করো। যাই হোক, আমি একটু পর যেহেতু 738 জন লাইভে আমার অ্যাটেন্ড আছে, ইয়াসিন আসলে আমি ওর সামনে বলবো যাতে আমাকে কেউ বলতে না পারে যে দেখ তোর বউ তো এই কথাটা বলছে, কিন্তু আমি কথা বলিনি। কারণ এরকম অনেক মানুষ আছে, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিকে বলেন আমি যে কাজটা করিনি সেটা নিয়েও আমার উপর অভিযোগ আসছে, যার কারণে আমি ইয়াসিন অনুপস্থিত না থাকলে আমি কিছু বলি না, বা আমি যাই করি না কেন আমি স্ক্রিনশট দিয়ে রাখি। আমি ইয়াসিনের ফোন দিয়ে লাইভে এসেছি, আমার এটা হচ্ছে আমার ফোন, দেখেন আমার পিকচার দাও আমার ফোন, কারণ আমার ফোনে কিছু প্রুফ আছে যেটা আমি দেখাবো। মানে আমি অনেকদিন চুপ ছিলাম, যেমন আমি নাম নিয়ে বলি, যেমন আমার যে মামা শ্বশুর মামি শাশুড়ি আছে আমি তাদেরকে নিয়েও আমি লাইভে আসি নাই, এক্সট্রা করে আমি আমার লাইভে আসি নাই। হ্যাঁ, বাট তারপরও মানুষ মানে কি সব নিয়ে কি বলতেছে আমি আসলে কিছুই জানি না। যাই হোক, আমি একটু পরে বলবো, একটু ওয়েট করেন আপনারা। আমি আজকে লাইভে আমি
প্রত্যেকের নাম নিব, প্রত্যেকে কি করছে না করছে আমি সব ডিটেলস দিব। যদি কারো ভালো না লাগে স্কিপ করবেন, বাট হ্যাঁ প্রুফটা দেখার ট্রাই করবেন। আপনি তো সব ভিডিওতে মানুষকে খোটা দিয়ে কথা বলেন। আমি কাউকে খোটা দিয়ে কথা বলি না। আপনাকে যখন কেউ খোটা দিবে, কিন্তু আপনি যখন সেই খোটাটা মিথ্যা খোটা আপনি নিতে পারবেন না, তখন করবেন কি আপনি অ্যান্সার দিতে বাধ্য হবেন। কারণ মানুষের খারাপ কমেন্ট 10 দিন 10 মাস নেওয়া যায়, কিন্তু 1-2 বছর নেওয়া যায় না। টিকটক দেখে তোমার লাইভে আসলাম। হ্যাঁ আমি আসলে সবাই যাতে দেখতে পারে, যার কারণে আমি লাইভে, আমি সব জায়গায় আমি পোস্ট করছি, আমি লাইভে আসতেছি। আচ্ছা যাই হোক, আমি বলি ইয়াসিন আসতে ওর একটু দেরি হইতে পারে, কারণ ও আমার আব্বুর অফিসে গেছে। আমার আব্বুর অফিস পান্থপথ সুভাষতর টাওয়ার এখানে। তো আব্বুর অফিসে গিয়ে আব্বুর সাথে একটু দেখা করে কিছু কাগজ দেওয়ার ছিল, কাগজ নিয়ে আসবে। তো যাই হোক, আপনারা সবাই জানেন এখন অনেক আগে একটা ভাইরাল ছিল, যেটা মিম, যার ডিভোর্স হয়েছিল নাজিম ভাইয়ের সাথে। তো আমি কাউকে খারাপ বলবো না, এক হাতে তালি বাজে না, 2 হাতে তালি বাজে বিধায় তাদের দুজনের ডিভোর্স হয়েছে। তো তারা এখন এক একজন এক এক লাইফে অনেক ভালো আছে। বাট রিসেন্টলি একটা ডিভোর্সি আপা যেটা আছে, সবাই চিনবেন হয়তো, আখি আপা। সো সে রিসেন্টলি তাদের সাথে কিন্তু আমার কথা হইতো। দাঁড়ান আমি দেখাইতেছি। মেহরুন তার ভাবে, ভাই এদের নাম নিতে কেন জানি আমার খুব খারাপ লাগতেছে ভাই, নামটা নিতে আমি পারতেছি না, এত পরিমাণ খারাপ তারা। আমি দাঁড়ান, এই দেখেন, এটা আমি নাম্বারটা দেখাবো না, যেহেতু এটা পার্সোনাল। আমি আমার ফ্যামিলিগত শিক্ষা এতটুকু আছে, কারো পার্সোনাল লাইফের কারো নাম্বার বা সবকিছু অ্যাটলিস্ট প্রাইভেট রাখতে হয়। হ্যাঁ বুঝি না আপু, আপনার পিছনে কেন সবাই পড়ে? আমার পিছনে সবাই এই জন্যই পড়ে কারণ আমি প্রথমে সবাইকে খুব আগলায় রাখি, যখন দেখা যায় আমার মধ্যে আর পসিবল হচ্ছে না কাউকে আগলায় রাখা, তখন তারা সুন্দর মতো আমাকে ছেড়ে দেয়। দেখেন তাদের সাথে আমার কিন্তু কথা হতো, দেখেন আমি ব্লক মেয়ে রাখছি, কারণ দরকার নেই এখন ভাই ঝামেলা আমার বানানোর দরকার নেই, যখন আমি ব্লক মেয়ে রাখছি। দেখেন আপনারা ভাববেন যে এটা হয়তো মেহরুনের ভয়েস না, আখির ভাবির ভয়েস না, দেখেন ভয়েস দেখেন। আচ্ছা আমার সাথে কিন্তু মেহরুনের 1 বছর প্লাস, 1 বছর না 2-3 বছর ধরে কথা হইতো, যখন আমি আমার শ্বশুর বাড়িতে থাকতাম আর কি, বার্থডেতে থাকতাম, তখন থেকেই। দেখেন প্রমোশনাল কাজে ডিল চলতেছিল, দেখেন আমি যেটা করি কি ট্যাবলেট নাকি শিখো কিনা আমি এটা কিন্তু তোমার উপরে বসে পেলাম। এই নিয়ে আমি ইউটিউব চ্যানেল 3 থেকে 4 বেচে লাইছি। আমার 3 লাখের একটা ছিল, তারপর 5 লাখের ছিল, আমি যে বেচে লাইছি বেচে। দেখেন ওদের সাথে আমার অনেক কথা হইতো, দেখেন অনেক কথা হইতো আমার ওদের সাথে। বাট আচ্ছা আমার মেহরুনের সাথে অনেক কথা হইতো, যেটা আমি দেখালাম, কারণ নাম্বার তো দেখাতে পারবো না, আপনাদেরকে ভয়েস দেখাইছি। আর এই যে এগুলো চ্যাট লিস্ট, অনেক কথা হইতো। তো রিসেন্টলি আমি তাদেরকে জাস্ট এমনি আমার দরকার নেই কারোর সাথে ঝামেলা করে আমি ব্লক করে দিছি। সো রিসেন্টলি সে বাপ্পি মামার সাথে ভিডিও করে, তার কি ভাই, তার ভাইয়ের বোন, সরি জামাইয়ের বোন, হ্যাঁ, যার নাম আখি, যার রিসেন্টলি ডিভোর্স হয়েছে। তো আমি এমনি মেয়েটার মেন্টালি ভালো না, কারণ মেয়েটার ডিভোর্স হয়েছে, মেয়েটার লাভ ম্যারেজ ছিল, 5 বছরের সংসার, একটা বাচ্চা আছে ভাই। মেয়েটা এখন ওইরকম ভাই, মেয়েটা যত আমি জানি আখি কেমন, আমি জাস্ট এতটুকুই বলবো, আখি তুমি যে সুন্দরবনে গেছিলা, কি কি করছো, কার সাথে কি করছো, প্রত্যেকটার আমার লিঙ্ক আপ আছে। আমার প্রত্যেকের সাথে, যার সাথে সুন্দরবন ঘুরতে গেছো সে আমার ক্লোজ রিলেটিভ। তাহলে বুঝা নাও সুন্দরবনে কি আকাম কুকাম করছো, সবকিছুর কিন্তু আমার কাছে প্রমাণ আছে। আমি চাইলে প্রমাণ দিতে পারবো, কিন্তু প্রমাণের ভার তুমি সামলাইতে পারবে না, কারণ এখন তুমি নিজেই নিজেরা সামলাইতে পারতেছ না, তুমি ওই প্রমাণের ভার কিভাবে সামলাইবা? ওইটা টপিকও বাদ দিলাম। সে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে, ভাই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুমি জানো কেমন, আর তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুমি জানো কেমন। আমার সাথে যাদের কাজ হয়, যেমন সে একটা ড্রেসের লাইভে গিয়ে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। ভাই তুমি নিজে 10 মাস পেটে জন্মেছো, 5 বছরের তোমার বিয়ের সংসার, তোমার তো বাচ্চা হবেই, আমার আগে তোমার কি বলে চুল পাকনা তাল হয়ে গেছে, তো তোমার তো অবশ্যই তখনই বিয়ে হবে। মানুষ তোমাকে দেখা, তোমাকে মানুষ টিকটক থেকে চেনে, তোমাকে মানুষ মিউজিক্যালি থেকে চিনে, কিভাবে কাদের সাথে ভিডিও করে ভাইরাল হয়েছে সেটাও সবাই চিনে। হ্যাঁ তোমাকে নিয়ে আমি এক্সট্রা কিছু বলবো না, কারণ তুমি তোমার মধ্যেই নাই, যেহেতু তোমার ডিভোর্স হয়েছে রিসেন্টলি, জামাইকে অন্য একটা মেয়ে দেখতেছো, তো তুমি তোমার মধ্যে নেই। আমি তোমাকে নিয়ে কেন কথা বলবো? তোমার জামাই আমি বলবো ঠিকই করছে, এক হাতে তালি বাজে না। তুমি বিয়ের আগে যা যা করছো সেগুলো সবকিছু আমার সাথে আছে। তুই নিজেই তো বাপ্পির খাওয়া, ভাই বাপ্পি আমার মামা হয় দিঘি, তোমার মামার সাথে তোমার অবৈধ সম্পর্ক থাকতেই পারে, বাট আমার মামার সাথে আমার অবৈধ সম্পর্ক থাকবে না। যার কারণে বাপ্পি যেটাকে বলতেছো তোমরা আলু,
তার যে সাথে যদি আমার কিছু থাকতো প্রমাণ দিত। ভাই আমি ইয়াসিনের সাথে রিলেশন করছি, ইয়াসিনের ডিরেক্ট কথা, আমার ফ্যামিলি তোমাকে হয়তোবা মানতে পারবে না, কারণ তোমার হচ্ছে যে ভিডিও তুমি করো সেটা হয়তোবা পছন্দ করবে না, যার কারণে আমি ওগুলো সব ছেড়ে আসছি। কারণ কি আমার সাথে তার সম্পর্ক থাকলে আমি কেন তাকে ছাড়বো? কোন বিজনেসে লস করছি? আচ্ছা, তাদের ব্যবসা লাত বাড়তে ধরেছে। কারণ কি দিশার আম্মু তার আমি আমার খালা ভাবতাম, নিজের খালা ভাবতাম। হ্যাঁ উনি আমাকে আদর করছিলেন, ওনাকে উনি আদর কেন করছে? আমি ওই যোগ্যতা রাখছি, এর জন্য আমি হচ্ছে গিয়ে আদর করছি। দিঘি তোর একটা থাপ্পড় দিয়ে লাইফ থেকে তোর আমি বের করবো। তোর বাপ মার জন্মের ঠিক আছে যে তোর জন্মের ঠিক থাকবে? বাপির কথা বলছি তো গায়ে লেগে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, দিশার আম্মুর সাথে যখন আমি ভিডিও করতাম তখন কিন্তু বাপ্পি মামাকে কেউ চিনতো না। বাপ্পি মামার সাথে আমি ভিডিও করার পর একটা ভিডিও করবো, যখন সে দেখছে অনেক ভিউ আসতেছে তখন সে একটা কন্টেন্ট করে, তোমরা এরকম কন্টেন্ট করবে তোমরা তাড়াতাড়ি ভাইরাল হতে পারবা, এটার কথা বলে সে তার নিজের ভাইয়ের ভিডিও মানে ভাইয়ের টিকটকে আপলোড দিত, আমার টিকটকে কোনো কিছু আপলোড দিত না। যাই হোক বাদ দিলাম। ওনার সাথে যখন আমি ছিলাম তখন ওনার একটা টপিক ছিল যে ইউটিউব চ্যানেল, তোমার কখনো ইউটিউব চ্যানেল থাকবে না, তোমরা আমার ইউটিউব চ্যানেল তোমরা হচ্ছে গিয়ে ভিডিও করবা। তার মানে কি আমার ইউটিউব চ্যানেল কেন থাকবে না ভাই? তার মানে তোমরা তোমাদের লাভে এগুলো করতেছো। আখি কাটা মামি ভাই তোমরা চিনবা না, কারণ তোমরা চিনবা না এইসব মেয়েদেরকে। এইসব মেয়েদের ডিভোর্স এমনি এমনি হয় না অবশ্যই। ভাই আমার জামাইয়ের আমি হাতে রাখতে পারলে তোমরা তোমাদের জামাই হাতে রাখতে পারতে না, কারণ আমার জামাইয়ের দেখো আমি কিভাবে হাতে রাখছি। ভাই আমার জন্য সবকিছু ছেড়ে আসছে। তার মানে কি আমি তারে বলছি যে তুমি তোমার বাপ মা 14 গোষ্ঠী ছেড়ে দাও? ভাই কেন বলবো? কোন পোলা আছে ভাই কোন বাপ মা 14 গোষ্ঠী ছেড়ে দেয় কিছু না হলেই? যাই হোক সেই টপিকে আসবো। হ্যাঁ বাপ্পি লগে থাইকা আইসে মনে হয়, এইদি কি কইলো আসলে ভাই কি বলবো, আমি এখন আমার মধ্যেই নাই। যাই হোক তো ওইভাবে করার পর তারা অবশ্যই আমাকে দিয়ে লাভ করতে পারতো বিদে, তারা যখন দেখছে ইয়াসিনের সাথে আমি চলে গেছি তাদের বিজনেসে লাল বাতি, তখন তারা আমাকে নিয়ে আওয়াজ তুলে হানতে না। তার আগের থেকে তোমার সাথে পরিচয় হওয়ার আগের থেকেই আমাদের টিমকে খোঁচাইতো। হ্যাঁ তারা হচ্ছে, আমি জাস্ট ট্রুলি বাবা, তারা হচ্ছে রাকিব হোসেনের টিম একদমই পছন্দ করতো না। আমি এখন বললাম না, আমি এই লাইভে কাউকে ইনডাইরেক্টলি বলবো না, ডিরেক্টলি বলবো। তারপর যাই হোক এই টপিক বাদ দিলাম। তো বাপ্পি মামা আমার মামা হয়, দিশা যদি আমার বোন হয় তাহলে বাপ্পি কেন আমার ভাই হবে? এটাও বাদ দিলাম। আখি, যেটা নিয়ে আমি হচ্ছে কথা বলতেছি, তো আখি করলো কি, আমার একটা লাইভ করে, যার পেজে লাইভ করে সে আমাকে আর কি লাইভের জন্য বলছে, বাট আমার বাজেট শুনে তার হচ্ছে গিয়ে হাড্ডি তার বুকের ব্যথা উঠে গেছে। আমি কষ্ট করে লাইভ করি, আমার লাইভে কারো ভালো হয় দেখে আমাকে লাইভে নেয়, না হলে আমাকে লাইভে নিত না। হ্যাঁ তো ওনার যখন আমার বাজেট 4-5টা প্রমোশন ডেইলি শুট থাকে, তোমার কটা থাকে? আমার ডেইলি শুট থাকে ভাই। আমাকে দেখেন, আমি মেকআপ করে আসিনি, দেখেন আমি ঘুরতে আসছি, আমার জামাই আমার নিয়ে আসছে ঘুরতে, আর হচ্ছে আমার আব্বুর অফিসে আসছে একটা কাগজ নেওয়ার জন্য, এখন যাবে ঘুরতে। আমি মেকআপ ছাড়া আসছি, কারণ কি প্রতিদিন মেকআপ করলে কোন মেয়ের ভালো লাগবে এটা আমাকে বলেন? আমি অসুস্থ হই, কারণ আমার অসুস্থ একটা রিজন হচ্ছে আমি শুট কমাই দিছি। আমি শুট কমাই দিছি, আমি নিতে পারতেছি না। হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে কি, আমার 13টা শাড়ি শুট আমি করে আসছি, দেখছেন একটা ভিডিওতে, একটা পেজে আমার 1,20,000 টাকার আমার 13টা ড্রেস শাড়ি শুট ছিল, 12টা শাড়ি, আরেকটা শাড়ি শুট ছিল অন্য একটা পেজে, এক জায়গা থেকেই দিচ্ছে। হ্যাঁ সবাই দেখছে। তারপর হচ্ছে গিয়ে কি, আমার এখন রিসেন্টলি আমি 3টা ফিক্সড কাজ করতেছি, কাকুলিয়াপুর কাজ করতেছি, তারপর আর কিছু জনের কাজ করতেছি, ওগুলো সাইনিং হলে আমি নামটা অ্যানাউন্সমেন্ট করবো। আমি 3-4টা জায়গায় আমি কাজ করতেছি, সেখানে আমি কেন ভাই অন্য কাউকে নিয়ে পড়ে থাকতে হবে? এবার আপনাদেরকে আমি জাস্ট প্রুফটা দিই। হ্যাঁ আমি জাস্ট এবার প্রুফ দিব যে আমি কাদেরকে নিয়ে কথা বলছি, কাদেরকে নিয়ে কথা বলি। হ্যাঁ আমি বাপ্পি মামাকে নিয়ে কথা বলছি, কারণ কি দিশার আম্মু আমাকে নিয়ে একটা পোস্ট দিছে, আমি নাকি ভিউ কমে গেলে প্রেগনেন্সি নাটক করি। ভাই ওইটা প্রেগনেন্সি নাটক না, আমি যদি ক্যাপশন দিয়ে অবশেষে সে আসতেছে, তখন মানুষ বোঝে কি আমার বাচ্চা দিচ্ছে। ভাই বাচ্চাকে কখনো সে কেন বলবো আমি? যাই হোক এটা আমি বাদ দিলাম। হ্যাঁ আমি জাস্ট দেখাইতেছি, এই যে রিসেন্টলি এই যে আমি এই ভিডিওটা করি, আর এটা হচ্ছে আমি বাপ্পি মামাকে ডিরেক্টলি, আমি হচ্ছে এটা তো বুঝে গেছে সবাই, এটা বাপ্পি মামাকে ডিরেক্টলি করছি। এইখানে আখের গায়ে লাগছে কেন? নতুন প্রেম করতেছে, অবশ্যই গায়ে লাগবে ভাই, প্রেমিককে নিয়ে কিছু বললে গায়ে লাগবে। কিন্তু কথা হচ্ছে কি, হ্যাঁ কথা হচ্ছে আমি কেন ভাই তোমার নিয়ে কথা বলবো? তুমি আমার লেভেলে নাই যে আমি তোমাকে নিয়ে কথা বলবো আখি?
তুমি হচ্ছে অন্য প্ল্যাটফর্মে, আমি হচ্ছে অন্য প্ল্যাটফর্মে। হ্যাঁ, তোমার ডিভোর্স এমনি এমনি হয় নাই। তোমার দেখো ভাই, তোমার একটা মেয়ে আছে, তোমার একটা মেয়ে আছে, সেখানে তোমার জামাই ছাড়ছে, এটা খুব খারাপ করছে। ভাই বউ যতই খারাপ হোক, সন্তান কখনো খারাপ হয় না। হ্যাঁ, রাজারও দোষ ছিল, তোমারও দোষ আছে, বাট তোমার দোষটা অনেক বেশি, যার কারণে রাজাকে আমি কখনো দেখি নাই যে এই 5 বছরে কোনো বেডি নিয়ে ভিডিও করতে। বাট তোমার দেখো ভাই, তুমি তো প্রত্যেক জনকে নিয়ে ভিডিও করতেছো, এটাও আমি বাদ দিলাম। এখানে আমি কাউকে নিয়ে কোনো ক্যাপশন দেইনি। তারপরে এই দেখেন, আমি এখানে দেওয়ার পর আমি এই ভিডিও দিছি লাস্টে, এই দেখো এই ভিডিও ক্যাপশনে ইনশাল্লাহ। আচ্ছা এভাবে না আমি একটু ঘুরে দিই, কারণ তোমাদের দেখতে একটু দেখো, জাস্ট আমার এই ক্যাপশনটা দেখলে বুঝবা। এই যে ইনশাল্লাহ আমি আমার মতো থাকবো। আরে ভাই ঘোলা কেন আছেন? আমাকে নিয়ে যে যা বলার বলুক, আমি খুশি থাকুক। শুধু মনে মনে কিছু কথা বলে ইচ্ছে ছিল, সেটা বলছে আমি আর কাউকে নিয়ে কথা বলবো না। এই ভিডিওতে আমি সবাইকে বলে দিছি যে আমি কাউকে নিয়ে কোনো কথা বলবো না। আমি কিন্তু এরপর কাউকে নিয়ে কোনো ক্যাপশনও দিইনি, কাউকে নিয়ে কোনো কথা বলিনি। বাট আখির গায়ে লাগছে, কারণ হচ্ছে সে ভাবছে তাকে নিয়ে বসে। ভাই তুমি চোর হলে অবশ্যই পুলিশের কোনো কথা কোনো তোমার গায়ে লাগবে, কিন্তু তুমি চোর এটা তোমাকে বুঝতে হবে। একজন নিশ্চয় ক্রাশ নাচে, আখির তো গায়ে লাগবে, বাপ্পি তো ভাতা লাগে। ভাতার ভুতারের কোনো ব্যাপার না, কথা হচ্ছে আমি তো বাপ্পি মামা আমাকে নিয়ে ক্যাপশন অনেক আগে থেকে দেয়, আমার বিয়ের আগে থেকে, বিয়ের পর থেকে অনেক ক্যাপশন দিচ্ছে, আমি ওনাকে নিয়ে কোনো ক্যাপশন দিইনি। তোমার যোগ্যতায় প্লিজ তুমি এখন একটু আগাও। ওর কি আছে? আচ্ছা ও যে কম্পেয়ার করে, ওর কি আছে? তোমরা কেউ ওর কি আছে? আমার তো দেখো, আমার নিজ যোগ্যতা আমি কত কিছু করছি। আমি তো ওর মতো ওই যে 2-3টা নতুন মাইয়া নিয়ে ভিডিও বানাই না। হ্যাঁ, সৎ মামা লাগে, যেটা আপনাদের গায়ে লাগছে। কারণ রাকিবের যে হচ্ছে, রাকিব মামা, আমি নাম ধরে বলবো না, কারণ আমি অ্যাটলিস্ট ওনাকে রেসপেক্ট করি। আমি রাকিব মামাকে নিয়ে কোনো জায়গায় কোনো ক্যাপশন দিই, তবে ওনার ওয়াইফের সাথে আমার লাগছে, কারণ ভাই ওনার ওয়াইফ সবাইকে আদর করে, একমাত্র আমি ছাড়া। আমি এই লাইভে জাস্ট বলতেছি ইয়াসিন আমার সাথে আছে। আমি বললাম না ইয়াসিন সাথে আসলাম ওই ব্যাপার নিয়ে, টপিক নিয়ে কথা বলবো, কারণ ইয়াসিন পছন্দ করে না ওর মামাকে নিয়ে কিছু বলা। আমার রিসেন্টলি 13 Pro Max ইয়াসিন ভেঙে ফেলছে, কারণ তার মামা যে হচ্ছে মামলা খাইছিল, তো এই নিয়ে জেলে ছিল, সবাই জানে। আমি জাস্ট বলছি তোমার মামা যে জেলে আছে, আমি এই নিয়ে ভিডিও করবো, আমি ভিডিও করবো, মানুষকে বলে দিব। ও জাস্ট আমার ফোনটা নিয়ে ছাদে, আমার এলাকায় প্রত্যেকে আমাকে চিনে, আমরা স্থানীয়, আমার নানু, আমার বাপদাদা 14 গোষ্ঠী একটা বংশ আছে, তো সেইখানে হচ্ছে ও আমার ফোনটা সবার সামনে ভেঙে ফেলছে আমার সাথে। তারপর আমার ফোনটা হচ্ছে কত টাকা দিয়ে জানি ডিসপ্লে আমাকে ঠিক করে দিচ্ছে, ওর মামাকে নিয়ে কথা বলায়। তাহলে বুঝেন ওর মামাকে কতটা পরিমাণ এখন রেসপেক্ট করে। বাট যখন দেখবেন যে আপনার যেটা দিয়ে আর্নিং সোর্স, যেটা দিয়ে আপনার সংসার চলে, সেখানে কেউ আঘাত দিলে, তখন কিন্তু আপনি ভাই বাবা হোক মা হোক কাউকে চিনবেন না। সেখানে ওর একটা আর্নিং সোর্স ছিল, সেটা হচ্ছে ওর ইউটিউব চ্যানেল। সেখানে ইউটিউব চ্যানেল নেই, বাট দেখেন এখন ওর একটা আলহামদুলিল্লাহ গাড়ি আছে, একটা না দুইটা, সরি 2টা গাড়ি আছে, একটা বাইক আছে। কেউ কি কারো রিজিক দামায় রাখতে পারবে? এটা আমাকে বলেন। আর আখিকে নিয়ে আমি কোনো টপিকে বলবো না, কারণ ও আমার লেভেলে নেই। বাট আমি বলতে বাধ্য হয়েছি, ও রিসেন্টলি আমাকে নিয়ে হচ্ছে একটা ভিডিও করছে, যেটা দেখছেন লাইভে এসে। এই ভিডিওটা ওর হচ্ছে লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম যদি দেখছি কোথাও যদি ও কিছু করছে, ওর 12টা না 13টা বাজে আমি ছেড়ে দিই। লাইভে বলতেছে আখি তুমি তোমার মতো থাকো, কোথাও কোনো পোস্ট করবো না ওর ব্যাপারে, ডাইরেক্ট ওর নামে মামলা দিয়া ওরে ঝুলা রেখে দিই। ইয়াসিন যদি কখন আল্লাহ না করুক আমার সাথে যদি কোনো প্রবলেম হয়, ডিভোর্স দেয়, আমি সব প্ল্যাটফর্ম থেকে আমি গায়েব হয়ে যাব। আমি ডিভোর্সের সিল নিয়ে আমি বাঁচবো না, বাঁচবো কিন্তু এভাবে ডাইরেক্টলি এসে টিকটকে নাচানাচি করে অন্য বেটার সাথে আমি এভাবে নাচবো না। আমাকে ডিভোর্স দিছে ভাই, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবো। আমার রিলেশনের বিয়ে, হ্যাঁ, সেখানে আমি অ্যাটলিস্ট কাউকে নিয়ে আমার দরকার নেই কোনো কিছু করার, আমার কোনো বেটার সাথে ডিভোর্সের পর কোনো নাচানাচি করা আমার কোনো দরকার নেই। হ্যাঁ, তারপর হচ্ছে সে তো অ্যাটলিস্ট ভাই তোমার ডিভোর্স হচ্ছে কয়দিন হয়েছে, কয়েকদিন আগে দেখলাম ভিডিও ছাড়ছো, আর তুমি কান্নাকাটি করো বিধায়, তোমার মেয়েকে নিয়ে কান্নাকাটি করো বিধায় মানুষের সিম্পেথি পাও। বাট আমি কান্নাকাটি করতেছি না, আমার লাইফে এত কিছু হয়ে গেছে, আমি কান্নাকাটি করতেছি না। আমি যদি এখন লাইফে কান্নাকাটি করি, আমার কি মানুষ অবশ্যই কথা বলবে। ভাই আখি তুমি আমার থেকে বয়সে কেমন হও আমি জানি না, আমি বারবার তোমার নাম দিয়ে বলতেছি ভাই, ছোট তুমি এখনো ছোট, তোমার লাইফে অনেক বড় একটা ঝড় গেছে, তোমার রিলেশনের বিয়ে, এসব ফাত্রামি বাদ দিয়া তুমি অ্যাটলিস্ট তোমার মতো করে জীবন আবা। তুমি রাজার ভাইকে দেখাই দাও তুমি নিজে একা বাঁচতে পারো। তোমার কেন অন্য বেটাদের সাথে তোমার ভালো, অন্য বেটাদের সাথে খারাপ ভিডিও করে কেন তোমার নাচানাচি করে তোমার তাকে দেখাইতে হবে? তোমার একটা মেয়ে আছে, তোমার মেয়ে বড় হয়ে কি বলবে? হ্যাঁ আমার মা ডিভোর্স হওয়ার পর আমার মা একটা বেটার সাথে নাচানাচি করে ভাইরাল হয়েছে, এটা কেন বলবে বলো? তুমি তোমার নিজে, তুমি আবার আমাকে নিয়ে কথা বলবো? ভাই
আমার লেভেল আলাদা, তোমার লেভেল আলাদা। তুমি তোমার লেভেলে বেস্ট, আমি আমার লেভেলে বেস্ট। তুমি নিজের লেভেলটাকে নষ্ট করো না, এটাও বাদ দিলাম। তারপর কি এবার কি তার টপিক নিয়ে কথা বলবো? কার? বলে দে ভাই। অনলাইন সেলার। আচ্ছা অনলাইন সেলার নিয়ে আমি কথা বলি। ওনার তো চুলকানি বেড়ে গেছে অনেক, তোমার লাইভে নিতে পারে না এর কারণে। নিতে পারে দেখে এখন সানজিদা সিংহার নাম নিয়ে বলতেছে ভাই, সানজিদা সিংহাকে নিয়ে লাইভ করতেছে। হ্যাঁ তারপর হচ্ছে এখন আকিকে নিছে, কারণ কি আমাকে নিতে পারেনি দেখে হচ্ছে কি আমার যে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা আমার যারা পছন্দ করে না, দুই মাস এর কোনো কাজ নেই, সারাদিন খালি মিথিলার পা কামড়া কামড়ি করে। আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই দিই। আমার ভাই আমাকে নিয়ে কথা বলেন, আমি বিজনেস নিয়ে কথা বলেন, আপনাদের রাইট নাই তো? থাকবে কেমনে? ওদেরটা তো চলে না, এর কারণে থাকে। আপনাদের নিজেদের বিজনেস নাই। মানে এতক্ষণ যা বকবক করছে কিচ্ছু শোনা যায় নাই? আচ্ছা এখনো কি শোনা যাইতেছে না? মানে এতক্ষণ যা বকবক করছে ও কিচ্ছু আচ্ছা শোনা যায় নাই? আচ্ছা এবার আমি কথা আসে না, এবার আসবে, আমি এবার আবার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই। মানুষ কি ভাবছে এতক্ষণ? মানুষ ভাবছে তখন কি নাকি বলছে, দেখেন। হ্যাঁ যা দেখেন। সামনে আর দুজন বসে আছে, এত খাবারটা কি করবা? দেখুন না দেখো, খেতে পারলে চুপ মানুষ কি করে। তোমরা বুঝি না, তোমরা নিজেরাই বলো মোটা হইতে, আবার নিজেরাই বলে এতগুলো খাইতে পারো। শুনো তুমি খাইয়া মোটা হবো, অন্য কিছু খাইয়া মোটা গু খায় মোটা হয়। অন্য কি খাবে? এই যে এত তোমার জন্য জাস্ট এই জুস নষ্ট বেডে আইছে আমার। মোটা হতে হবে। তোমার তো এক লাইভের টাকা দিয়ে ওর হায়ার করছে ফালতু বেডি। হ্যাঁ দেখেন এখানে সে কিন্তু নরমালি ভিডিও করতে পারতো, বাট সে করলো কি, আরে ওই মহিলার ভিউ লাগবে, ফালতু বেডি না বস্তি থাকে তো একই জায়গায় একই এলাকায় থাকে, জানো না মিরপুরে না? আচ্ছা কথা শোনা যাইতেছে না, আমি আবার লাইভে যাই দাঁড়াও। বাট সে করলো কি, শোনা যায়? আরে ওই মহিলার ভিউ যায়। লাগবে। আচ্ছা এখন সাউন্ড ঠিক হয়েছে। আচ্ছা তো দেখেন তারা কিন্তু নরমালি ভিডিও করতে পারতো যে তাদের সামনে প্রথমবার এত এত খাবার আসছে, বাট না, তারা করলো কি, আমার বিজনেসে আমি মেডিসিন সেল করি, এটা সবাই জানে, একটা মানুষ জানে মিথিলা মেডিসিন সেল করে। কারণ কি, মিথিলা মেডিসিন অনেক ভালো, মিথিলা নিজে খেয়ে প্রমাণ পাইছে, যার কারণে মিথিলা তাদের মতো বেয়াদবদেরকে কখনো প্রমোশন করায়নি। তুমি কোনো ইনফ্লুয়েন্সার? আমি ইনফ্লুয়েন্সারকে দিয়ে প্রমোশন করাই না, আমার টাইমলে সেল হলে হবে, না হলে নাই। আমরা আলহামদুলিল্লাহ হিউজ পার্সেল যায়, সেটা সবাই দেখে। সেল হইলে কি না হইলে এখন ওদের গায়ে লাগতেছে বিকজ তাদের সেল থেকে আমাদের সেল অনেক বেশি। আমি মিথিলা এত কম সময় মানুষের খারাপ কমেন্ট শুনে শুনে, মানুষের খারাপ জিনিস শুনে শুনে আজকে মিথিলা আমি এই জায়গাতে আসছি, সেইখানেও এখন ওনাদের ভালো লাগতেছে না। আমরা এখন এত ভালো আছি, এখন আমার বিজনেসে গিয়ে ডিরেক্টলি বিজনেসে গিয়ে অ্যাটাক করবে, আমার বিজনেস অ্যাটাক করবে। ভাই এতদিন তো তোমারে পড়ছে, তোরা মজা একটু পাইছি। মানুষ হ, তোরা যদি মানুষ থাকস তোরা কখনো কারো বিজনেস দিয়ে কখনো কথা বলবি না। দিশার আম্মু বিজনেস করে, আমিও বিজনেস করি, নুসাজান অন্তরা মামি বলি, সম্পর্কে যেহেতু হয় আমি কাউকে এখন কোনো খারাপ কিছু বলবো না, মামিও বিজনেস করে। সবাই বিজনেস করে। আমি কখনো কাউকে আমি বিজনেস নিয়ে আমি কখনো অ্যাটাক করি নাই, কারো কখনো কোনো বিজনেস নিয়ে আমি অ্যাটাক করি নাই। দিশার আম্মুরও পার্সেল যায়, আলহামদুলিল্লাহ ওনাদেরও ভালো সেল যাচ্ছে, আমাদেরও ভালো সেল যেতেছে। ঈদ সময়
অন্তর আন্টিরও ভালো সেল যেতেছে, যাবে ভাই, কেন যাবে না? এত কষ্ট করে এত টাকা দিয়ে মানুষ একটা বিজনেস করে, কেন তাদের সেল যাবে না? সেল যেতেছে। সেখানে তাদের কথা হচ্ছে, দেখেন রিসেন্টলি আমি মানে আমার ওরকম ভাবে আমি দেখি না, আমাকে অনেকে ক্লিপ কেটে কেটে মেনশন করে, তো তখন দেখা হয় রাকিব মামারা বলেন মাঝে মাঝে ব্লগে পিঞ্চ মারলে তখন মানুষ একটু মেনশন করে ক্লিপ কেটে। অন্তর আন্টি এখন ওরকম ভাবে পিঞ্চ মারে না, তবে হ্যাঁ ওনার বোনরা মারে, ওনার ভাগ্নিরা মারে। কারণ কি, অন্তর আন্টি অ্যাটলিস্ট এতটুকু বুঝছে যে তার আমার সাথে লেগে কোনো লাভ নেই, এতটুকু উনি বুঝছে। আমি ওনাকে খারাপ বলবো না ভাই, আমার অন্তর আন্টির আমার উপরে একটা রাগ হইতো, উনি সবাইকে আদর করতো, আমাকে আদর করতো না। এই রাগটা আমার ওনার সাথে এখনো থাকবে। উনি যতই খারাপ হোক না কেন, উনি ঋতুকে, জীবনকে, ওনার ফ্যামিলি মেম্বারদেরকে অবশ্যই তো করবে। এই বাসার তাশা বলো, সিনথিয়া বলো, সবাইকে আদর করতো, আমাকে ছাড়া। আমি জানি না আমি ওনার কি করছি। ওই বাসার মানুষের একটা জানেন ফল্ট কি, ধরেন ওই বাসার বউ তখন ছিল আমি আর অন্তর আন্টি। আমি যদি একটা কথা বলতাম সেটাকে 10 বানিয়ে অন্তর আন্টি কানে দিত, অন্তর আন্টি কোনো কিছু বললে 10 বানিয়ে আমার কানে দিত। এই নিয়ে হচ্ছে ওনার সাথে আমার ঝামেলা, যেটা আপনি এতদিন জানতে পারেন না, ইয়াসিনও জানায়নি, কেউ জানায়নি। হ্যাঁ, এই নিয়ে ঝামেলা। তারপর হচ্ছে রাকিব মামার একটা ভাই আছে, বিদেশ থেকে আসছিল, তো চকলেট নিয়ে আসছে অনেকগুলো। আমি চকলেট পছন্দ করি, এটা সবাই জানে। উনি আমার সামনে এক একজনকে চকলেট দিতেছে, আমাকে দেয়নি। যখন আমরা সাজেক যাই, আমি প্রচুর চকলেট খাই, ইয়াসিন আমার জন্য সৌদি থেকে অনেকগুলো চকলেট আনছে। আমার চকলেটের প্রতি লোভ থাকবে না, কিন্তু খারাপ লাগছে তখন কি জানেন, আমার সামনে সে সবাইকে দিছে, বাট আমাকে দেয়নি। আমি কেন খারাপ জানেন, কারণ আমি যখন আমি গলা তুলছি তখন আমি খারাপ হয়ে গেছি। আমার কাউকে নিয়ে কোনো অভিযোগ নেই ভাই, রাকিব বাবা আমাকে অনেক আদর করছে, বাট লাস্ট টাইম আমাকে যে কলঙ্কের ডাক দিছে, আমি ওনার সাথে বিয়ে করতে চাইছি, সে আমার মামা হয়। আমি তাকে বিয়ে করতে চাইলে আমি ইয়াসিনের সাথে রিলেশন রাখতাম হইলে না, বিয়ে হয়েছে, এত ভালো দুজনে থাকতাম হইলে না। হ্যাঁ, আমার জাস্ট রাকিব মামার উপরে আমার একটাই কোশ্চেন, একটাই যে আমি কখনো রাকিব মামার সামনে না তো হচ্ছে খারাপ ভাবে ছিলাম, ওনার সাথে একা ঘরে কখনো আমি ছিলাম না। যখন অন্তর আন্টি বারবার রাকিব মামার সাথে ঝগড়া করে ওনার বাপের বাড়ি চলে যেত, লাস্ট টাইম যখন চলে গেছে আমার ফল্ট দিছে, ওকে আমার ফল্ট। আপনারা ব্লগ দেখলে বুঝতে পারবেন, অন্তর আন্টি যে ঘুরতে গেছিল, রাকিব মামা একবার ওনার ব্লগে আসে নাই, বাট উনি আমার সাথে কথা বলে জাস্ট মানে মনটা হালকা হয়েছে বিধে আমার সাথে কথা বলছে। তখন ইয়াসিন আমার সাথে ছিল, আমি ওনাকে কখনো কান পড়া দিইনি যে আপনি ছেড়ে চলে যান, হ্যান তেন এরকম কিছুই দিইনি। বাট উনি ওকে ঠিক আছে, মিথ্যা ব্লেম দিছে, ওকে। আপনারা জাস্ট একটা কথা মাথায় রাখবেন, মরবেন তো সবাই, আল্লাহ একদিন ঠিকই আমার সামনে আপনাদের দাঁড় করাবে আর জিজ্ঞেস করবে যে এই কথাটা আমি বলছি কিনা আপনাকে। তো ওই ফ্যামিলি থেকে আইসা পড়ার আমাদের রিজন একটাই ছিল যে আমাকে কখনো রেসপেক্ট করতো না, কারণ আমার জামাইকে রাকিব মামা চালাইতো প্রতি মাসে 15,000 টাকা দিয়ে। বাড্ডাতে ডিআইটি প্রজেক্টে তো ছিল না, ডিআইটি প্রজেক্টে 15,000 টাকা বাসা ভাড়া লাগে না ঘর খরচ লাগে, এটা আপনারা অবশ্যই জানবেন। হ্যাঁ, সেই অবস্থায় আমরা আলাদা হয়ে গেছি। কারণ কি জানেন, ইয়াসিনের আপন একটা খালা আছে, যেহেতু ইয়াসিনের নানুর 2টা বিয়ে হয়েছে, তো এই ঘরের হচ্ছে রাকিব মামা, ঋতু, আর হচ্ছে গিয়ে আরো 2টা খালা আছে। হ্যাঁ, আর আগের ঘরে হচ্ছে ইয়াসিন, জয়, ওরা আর কি। তো ইয়াসিনের আপন নিজের খালা বলতেছে কি এটা কি ইয়াসিনের নানার নাকি কিছু একটা বলছে, নানার বাড়ি। তো এটা বলার পর ইয়াসিনের অনেক মাইন্ডে লাগার পর হচ্ছে বলছে যে আচ্ছা আমি বোন আলাদা হয়ে যাবো। আমি বিয়ের পর একটা রুম কি আমি জানতাম না, আমি ঋতু রুমে থাকছি, ঋতু রুমে 1 মাস থাকছি। 1 মাস থাকার পর এরপরে যে 1 মাস সেটা হচ্ছে আমি ইয়াসিনের নানার রুমে নিচে খাট বিছা ঘুমাইছি, অনেক সময় একসাথে ঋতুদের সাথে একসাথে ঘুমাইছি। হ্যাঁ, অনেক কষ্ট করে আমরা আজকে এই জায়গায় আসছি। আমার শুধু ওই ফ্যামিলি নিয়ে একটা অভিযোগ যে আমি ওই বাসার ছোট ছিলাম, মানে বউ হিসেবে ছোট ছিলাম। আমি কখনো কাউকে নিয়ে একটা কথা বলে আরেকজনকে কথা আমি কখনোই লাগাইতাম না, আমি সবার সাথে মিলেমিশে থাকার ট্রাই করছি। জয়ের আম্মু যখন হচ্ছে গিয়ে ওর গ্রামে গেছে, এই জয়কে আমি রান্না বান্না গরম করে থালি বাসন ধুয়ে আমি থাকাইছি। হ্যাঁ, অনেক কিছু করছি, বাট আমার খারাপ লাগছে জয়ও পর্যন্ত আমাদেরকে নিয়ে লাইভে এসে উল্টা পাল্টা কথা বলছে। সেই জয়কে কেউ আসেনি, আমি আর ইয়াসিন জয়ের বাসা থাকছি, জয়কে খাবার দাবার গরম করে খাওয়াইছি। ইয়াসিন আর জয় খেয়ে প্লেটটা রেখে গেছে, সেই প্লেটটা আমি ধুইছি। আমি মিছিলা কখনো আমার মার বাসাতে আমি পানির গ্লাস নিয়ে খাই না, সেখানে আমি ওই বাসায় আমি অনেক কিছু করছি। যাই হোক, তারপর কি লাস্ট টাইম যে মারামারি হইলো, অন্তর আন্টি আইসা কি বললো, আমি নাকি ইতিদেরকে বলছি যে ওই দেখ সিএনজি চালানোর মেয়ে, সিএনজি চালানো খারাপ না। আর আমি সিএনজি চালানোর মেয়ে কেন বলবো,
আমি জাস্ট বারবার একটা কথাই বলবো, এরা প্রমাণ দেখ যে আমি সিএনজলের মেয়ে বলছি। আমি ব্লক করতে গেছি, আমি ব্লক করতেছিলাম, আমি জাস্ট ওখানে একটা কেক ফেমাস ছিল, ওইটা খেতে গেছিলাম, বাট সেখানে তাদের সাথে আমি দেখিও নি তারা আসছে। আমার ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন ব্লগে, যে তারা হঠাৎ করে আসে, সেখানে আমাকে ব্লেম। আমি এমন একটা মেয়ে, আমি সবার থেকে একটু আদর চাইছিলাম, বাট আমাকে কেউ আদর করেনি। ঝগড়া আমি লাগেনি, ঝগড়া আমার সাথে তারা লাগছে। আমি একা একটা মেয়ে, আর দেখেন তাদের ওই ফ্যামিলি, অন্তর আন্টিদের ফ্যামিলি সবাই আমাদের হচ্ছে আমাদেরকে ডেডিকেট করে ভিডিও করে, আমাদেরকে পিছায় রাখে, এরকম একটা জিনিস। হ্যাঁ, আমি কখন ওনাদের বিষয় নিয়ে লাইভে আসিনি। ইয়াসিন আমাকে বারবার বলছে আমি লাইভে যাব, তুমি লাইভে আসবে না, আমি লাইভে যাব, তুমি লাইভে আসবে না। বাট আজকে জাস্ট আমি এই কয়েকদিন ধরে আমার মাইগ্রেন পেন উঠে গেছে, জাস্ট এই একটা কাহিনী দেখতে দেখতে। আমি কাউকে নিয়ে কখনো লাগতে যাইও নাই ইচ্ছা করে। এটা তোমার লাস্ট লাইভ, বা নেক্সট টাইম আমি ইয়াসিন কাউকে আর কিচ্ছু বলতে যাব না। আমি এটা হচ্ছে যে আমার লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম কাউকে আমি ছাড় দেব না, সবাই। তারপর কি সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা পেজটা নাই হয়ে গেছে। আমি জানি কে যে নষ্ট করছে, তার সাথে ওরা বার্থডে সেলিব্রেশন করছে। বাকি কথা আমার কাছে জানতে ইচ্ছা করে, আমি জানি এই লাইভ তারা দেখবে। আমি একটা কথা বলবো, রাকিব মামাকে, অন্তর আন্টির একটা কথাই বলবো, হ্যাঁ ভাই আমি খারাপ, আপনারা অনেক খারাপ পাচ্ছেন। এবার আমার একটা কথা শোনেন, আপনাদের পেজ, ইতির পেজ আমরা নষ্ট করিনি। আমরা নষ্ট করলে আপনারা কখন ওই পেজ খুঁজেও পাইতেন না। ওই পেজ যে নষ্ট করছে, আপনারা তাদের সাথে চলাফেরা করতেছেন, সেই লোকের সাথে চলাফেরা করতেছেন, সেই লোককে বার্থডেতে ইনভাইট করছেন। আমি এতটুকু বলবো। বাট আমি জানি না কেন আপনাদের আমার উপরে এত কি ক্ষোভ, আমি আসলে আমি জানি না। কিন্তু আপনারা একটা কথা ভাইবা দেখবেন, আপনারা যদি আমাকে খারাপ কথা না বলতেন, আমি মিথিলা, আমার শুধু দরকার ছিল না আমার হচ্ছে গিয়ে আপনাদেরকে নিয়ে কথা বলার। আপনারা এক একজন পারতেছেন না। প্রথমে তো ইয়াসিনকে ভালো করলেন, আমাকে খারাপ করলেন। যখন দেখছেন ইয়াসিন আমার সাপোর্ট নিতেছে, তখন আপনারা কি করলেন, ইয়াসিন মিথিলা দুইজনেই খারাপ, বাদ দিলাম সব। তো এই লাইফটা মূলত এই জন্যই ছিল, সেটা হচ্ছে গিয়ে এই আখি মেয়েটা যে ডিভোর্স হয়েছে, ডিভোর্স কারো শুধু হয় না, তার চরিত্রের কারণে ডিভোর্স হয়। সে সুন্দরবনে গিয়ে কি কি করছে না করছে, এটা ওই সুন্দরবনের প্রত্যেক জনই জানে যে কি কি করছে না করছে। আর তারা আমার কাছের লোকজন বিদায় হচ্ছে গিয়ে আমাকে বলছে বিদায়, আমি জানি যে সে সুন্দরবন গিয়ে কি কি করছে না করছে, কোন বেড়াগুলোকে ছিল না ছিল সেটা আমি জানি। সে আমাকে নিয়ে কথা বলে, আখি তুমি আমার লেভেলে আসো, আমি যে জায়গায় আসি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন তেমন আসো, কখন আসতে পারবা না ভাই, জন্ম মানুষের একবারই হয়। যাই হোক, আমি যদি কান্না করে সিম্পিটি নিতাম, আমাকে জানেন সবাই ভালো ভাবতো, আমাকে যারা খারাপ কমেন্ট করে, যারা অনেক কিছু করে, তারা ভাবতো যে হ্যাঁ আমি ঠিক, তারা খারাপ, কারণ কি মেয়েটা কান্না করতেছে। আমি আজকে লাইভে এসে আমি জাস্ট কান্না করতে বাধ্য হয়েছি, কারণ হচ্ছে হাই, থ্যাংক ইউ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়াশোনা করো না, সারাদিন ভিডিও দেখো। হ্যাঁ আচ্ছা ভালো থাকো। আচ্ছা আন্টি দোয়া করবেন। যাই হোক, ওইটাই আখি লেভেলে তো নাই। কথা হচ্ছে আখি কিভাবে আমার লেভেলে আসবে ভাই? ওর ফ্যামিলিটা অন্যরকম, আমার ফ্যামিলি অন্যরকম, ওরটা আমারটা আলাদা একটা লেভেলের হবে। হ্যাঁ আমি তোমার কোনো কিছু নিয়ে আমি খারাপ কিছু বলবো না, বাট কথা হচ্ছে তোমাকে দিয়ে যারা হচ্ছে লাইভ করাইছে, ভিডিও করাইছে, তারা কিন্তু এর আগে থেকে আমার সাথে কাজ করতো। তারা কিন্তু আমাকে এখন এসে বলে তোমার বাসায় অনেক একজন গেছে, তোমার বাসার অবস্থা দেখে সে আর কি কাহিল হয়ে গেছে, মাথা ঘুরে গেছে, বাসার অবস্থা নাকি খুব খারাপ ছিল। ভাই তুমি এখন ডিপ্রেসড আসো, তুমি তোমার বাসার মধ্যে তুমি গুছিয়ে রাখো। এমন ডিপ্রেশনে পড়ে যাও না যে তুমি মিথিলাকে নিয়ে কথা বলবা। একটা আনছো কেন? খাইতে খাইতে হাঁপায় গেছে, এর কারণে। খাইতে খাইতে হাঁপায় গেছে নাকি কথা বলতে বলতে হাঁপায় গেছে? হ্যাঁ আপু, তোমারই খালি সবার সাথে প্রবলেম হয়, আমার সবার সাথে প্রবলেম হয় না। প্রবলেম হবেই তো, কারণ ও যে ছোট মানুষ, সবাই তো মাইন্ড গেম খেলে, ও তো খেলতে পারে না, এর কারণে হচ্ছে ওর সবার সাথে লেগে যায়। ওয়াও, এটা ব্লুবেরিটা কই পেছো? আমরা তো ধানমন্ডিতে। কই আছি আমরা এখন? যে মুন্নার মার্কেট। কথা বলতে বলতে কোথায় চলে আসি।
আখি ছাপড়ি মেয়ে একটা, ও ছাপড়ি কি ছাপড়ি না সেটা আমি জানি না, আমার জানার দরকারও নাই। বাট হ্যাঁ, তাদের সাথে আমার কিন্তু কথা হয়েছিল, তার ভাবির সাথে আমার কথা হয়েছিল। হ্যাঁ, আমার হঠাৎ করে ভাই কি হলো ভাই, তোমার গায়ে লাগছে কেন? অবশ্যই তুমি এই কাজটা করছো বিধায় তোমার গায়ে লাগছে না, তোমার গায়ে লাগার কথা না। আমি মিথিলা আমার সাথে সবার লাগে একটা কারণে, কারণ আমি প্রথমে সবাইকে আগলে রাখি, পরে যখন আমার দ্বারা পসিবল হয় না আমি একটু ছেড়ে দিলে তারা ভাবে আমি খারাপ। এর জন্যই যে যেমন তার সাথে আমার কথা হয়। সেটা না, তুমি বুঝোই নাই তাদের কি গেম। কি গেম? তারা চায় হচ্ছে তোমারে দিয়ে বিজনেস করতে। তাদের যখন দেখে যে তোমাকে দিয়ে আর লাভ হইতেছে না, তখন তুমি তাদের কাছে ভালো না। মোরাল অফ দ্য স্টোরি এটাই বলে। তো আমি একটা কথাই বলবো, ইয়াসিন সব ছেড়ে আমার কাছে আসছে এই জন্য না যে আমি হচ্ছে একদম তাহলে বশ করে ফেলছে, এমন না। ও সবকিছু দেখছে। এটা যারা এরা ভাই আমি জানি না, এটা যারা কমেন্ট করে তাদের কাছ থেকে জানতে হবে আমার। হ্যাঁ ভাই রে, সারাদিন ভূতে ফেম শুনি, সারাটা দিন শয়তানি বুদ্ধি মাথায় নিয়ে কত যে ঘুরি, আর আমারে বশ করবো। এই তো সাহস আছে রে। আচ্ছা, একটা আপু কমেন্ট করছে, আপু আখি খারাপ বলেই তো ডিভোর্স হয়েছে, ওর কথা বাদ দাও। আচ্ছা, কথা হয়েছে দেখেন, ডিভোর্স যে হয়েছে, মেয়েটা খালি সব দোষ সাজা বেঁকে দিতেছে। ভাই এক হাতে তালি বাজে না, হয়তো দুজনেই দোষ ছিল, হয়তো আমরা ছিলাম না, আমি জানি না যে কার কি দোষ ছিল, বাট হ্যাঁ এক হাতে কখনো তালি বাজবে না। বাদ দিলাম এই কথাটা আমি। হ্যাঁ, তো সে খালি মেয়ের দোহাই দিয়ে ভাই তুমি যদি মেয়ের দোহাই দিয়ে থাকতা, তুমি এখন নিজের ভাবে থাকা, তুমি কখনো কিন্তু অন্য বেটার সাথে খারাপ ভাবে নষ্টমি করে এখন ভিডিও করতে না। আখি নষ্টামি করে ভাইরাল হয়েছে, আবার আসছে লেভেল লাগাইতে। আমি ভাই দেখেন, আমি আগে যতই না ফুল তুমি নাও, তুমি রেখে দাও ভাই কি রে, টাটা বাই বাই। কি রে ভাই, হয়তো তোমার চিনে। আপু টিআরএইচে ব্যাক করো, আমি বলি টিআরএইচে কিন্তু ব্যাক আমি বলি। আচ্ছা আমি বলি, আচ্ছা এত রাগ অভিমান থাকাও ভালো না। হ্যাঁ ভাই, আমি কথা বলতে আমার আইসক্রিম গলে যেতেছে, এটা আমার ফেভারিট আইসক্রিম ব্লুবেরি। আমি বলি টিআরএইচে ব্যাক করতে পারতাম আমরা, আমাদের হচ্ছে যখন আমরা কক্সবাজার থেকে আমরা চলে আসি, তখন হচ্ছে আমাকে সবাই এক ঘোড়া করে দিয়ে ফেলছিল, ঋতু, অন্তরান্টি, ইতি সবাই মিলে এনজয়। আর তখন কিন্তু একটা মামলা খাইছিল রাকিব মামা, সেই মামলার ভয় আর কি আমাদেরকে হচ্ছে ওই এলাকা ছাড়তে হয়েছে, আমাদেরকে অন্য কোথাও যেতে হয়েছে, সেই জন্য আমরা সবাই মিলে আর কি যেতে হয়েছে আমাদেরকে। তো ওই কারণে তো ওইটার পর হচ্ছে গিয়ে যখন আর কি সবাই একসাথে ছিল, 3টা মেয়ে একসাথে, আর আমি একা আলাদা, আমাকে একা আলাদা করে রাখছিল সবাই ইচ্ছাকৃত ভাবে, আমি জানি না কেন। হ্যাঁ, ওইটার কথা আমি বাদ দিলাম। তারপর হচ্ছে যখন আমাকে নিয়ে একদম প্রচুর লেগে যায়, তখন ইয়াসিন হচ্ছে ওর মামার সাথে কথাবার্তা পুরোটা বলে ক্যামেরা সেট আপ করে ও আমাকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে আসে। ও ঘর জামাই কখনোই ছিল না, তারা যে লাইভে এসে বলতো যে ঘর জামাই ও ঘর জামাই কখনো ছিল না, জাস্ট তাদের কারণে আমাদের হচ্ছে এখানে চলে আসতে হয়েছে, আমার বাপের বাড়িতে আমরা চলে আসছি। আসার পর আমরা 2 মাস আমার ওই বাসায় না থেকে বাসায় ভাড়া দিতে হয়েছে। রাকিব মামা কিন্তু 1 পয়সা তখন দেন, এই 2 মাসের টাকা ইয়াসিন কিভাবে জোগাইছে এটা ইয়াসিনই জানে। তারপর তারা হচ্ছে গিয়ে সৌদি থেকে আসছে, আমাকে নিয়ে যায়নি, তারপর প্ল্যান করছে দুবাই যাওয়ার, ওই কক্সবাজার থাকতে। তখন কিন্তু ইয়াসিন ইউটিউব চ্যানেল ছিল, ইয়াসিন কিন্তু কামাইতো, বাট তারপর হচ্ছে গিয়ে কি ইয়াসিনকে বলতেছে যে আমরা হচ্ছে দুবাই যাবো, তো এরকম আমাকে নিয়ে যাবে না, বাট ইয়াসিন শুধু যাবে। আমি জাস্ট ইয়াসিনকে তখন একটা কথা বলছি, ইয়াসিন তুমি সৌদি গেছো, তোমার কাছে তখন টাকা কম ছিল, তুমি তোমার টাকাটা ম্যানেজ করে গেছো, বাট তুমি এখনো যদি দুবাই তুমি আমাকে নিয়ে যাও, তোমাকে আমি একটা কথাই বলবো, আমি এসে পড়বো, আমি ওখানে আর থাকবো না, আমি এসে পড়বো। আমি রাকিব মামার সামনেও বলছি, অন্তরান্টি ছিল, অন্তরান্টির সামনেও বলছি, সবার সামনে আমি বলছি ইয়াসিন তুমি যদি এবার আমাকে রেখে যাও তাহলে আমি আর ওখানে থাকবো না, আমি চলে আসবো। জাস্ট এতটুকুই বলে আমি আসি। বাট দেখেন আল্লাহ আমার কথাটা কতটুকু রাখছে, ও কিন্তু দুবাই যেতেই পারলো না। এর আগে আমাদের সবার সম্পর্ক শেষ হয়ে গেছে। সম্পর্ক শেষ হওয়ার একটা রিজনই ছিল, আমাকে কেউ আদর করতো না, আমাকে কেউ রেসপেক্ট করতো না, কেউ আমাকে ইম্পর্টেন্স দিত না। আর ব্লগের ক্লিপ গুলো যেগুলো কাটতেছেন যে আমি নাকি রাকিব আমাকে ধরতে যাই, ব্লগের সময় কার মাইন্ড কোথায় থেকে এটা আমরা জানি না, কারণ প্রত্যেকটা ব্লগে স্ক্রিপ্টেড হয়, তারা স্ক্রিপ্ট করে একটা এইভাবে ব্লগ হবে, আমরা এইভাবে ব্লগ করি, বাট ওইভাবে মাথায় থাকে না যে এরপর কি হবে। তখন আমি কাকে ধরে না ধরে এটা কিন্তু মাথায় থাকবে না, কারণ আমাদের প্ল্যান ওইটা থাকে, আমি সবাইকে এন্টারটেনমেন্ট করবো, আমি সবাইকে হ্যাপি রাখবো, আমি সবাইকে হাসাবো, ওই প্ল্যানে আমি ব্লগটা করি। আমি কাকে ধরা ছোঁয়া ভাবে আমি ব্লগটা করি না।
হ্যাঁ, তারপর আপনারা যে তারপর কি বললো, আমি রাকিবের সাথে বিয়ে বসতে চাইছি, আমি রাকিবকে পছন্দ করি। এটা কেন হবে ভাই? সে আমার মামা হয়, আমার বাবা। মামা মানে কি ভাই? বাবা, বাবার সমতুল্য। সেখানে ওনাকে বিয়ে কর ভাই, কার মাথায় এগুলো আসে আমি জানি না। বাদ দাও, নিজের বাঁচানোর জন্য। তোমরা অন্তর রাখি ওদের থেকে বহুত বেটার, তোমরা একা আগাইতেছো, অনেক আগাইতে পারবা। আমার আগানোর দরকার না, আমার প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক রেখে চলাটা আমার মেটার করে, বাট তারা আমাদের কারোর সাথে সম্পর্ক রাখতেই দিল না। ইয়াসিনের আপন খালা পর্যন্ত লাইভে এসে, জয়রাম্মু লাইভে এসে আমাকে নিয়ে কত কথা বলবো, বাট সে ভুলে গেছে। সে আমার সামনে কান্নাকাটি করে জাস্ট বলতো রাকিবরা নাকি, রাকিব বাবারা নাকি তাদেরকে সৎবন করে নাকি অনেক সময় আর কি ইয়ে করতো, জ্বালাইতো। এটা আমাকে এসে কান্না করে বলতো। তারপর নাকি সে মিথিলাই খারাপ। আর কি বলবো ভাই, আমি একা এত দূর আগাইতেছি, কারো কি এখন সহ্য হইতেছে না? এখন কারোই সহ্য হইতেছে না যে মিথিলা এখন একা একা অনেক ভালো থাকতেছে। তারপর কি অন্তর আন্টির ফ্যামিলির কথাই বলি, আমার বিজনেস নিয়ে প্রত্যেকদিন একটা করে তারা ভিডিও আপলোড করবে, প্রত্যেকদিন তারা আমার বিজনেস নিয়ে একটা না একটা কথা বলবে। এটা তাদের হচ্ছে এখন কি বলে, প্রতিনিয়ত একটা রুটিন হিসেবে এখন আসছে, না হলে তাদের পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, আর কি দেখেন সবাই কিন্তু ভালো, সেই মিথিলাই খারাপ হয়ে যায়। মিথিলা কি এক জায়গায় তো ভালো থাকতে পারবে না? থাকবো কেমনে? ওই যে মিথিলার দিয়ে যখন বললাম না, যখন দেখে যে লাভ হইতাছে না, তখন মিথিলার নামে একটা ইয়া বানায় দিব, একটা মানে ফেক একটা নিউজ বানায় দিব, এই তো পায়া বসবো তখন। তারপর কি ইয়াসিন একটা কথা বলছে, রাকিব মামা তার হচ্ছে আপন মামা না। ভাই রাকিব মামা তো আপন মামা না, তাহলে কিভাবে বলবে আপন মামা? আর যে বাইকটা দিয়ে আপনারা ভিডিও করতেছেন, যে তাকে বাইক গিফট করছে, আপনারা জানবেন যে ইয়াসিনের একটা বাইক ছিল, যেটা আমাদের রিলেশনের সময় ইয়াসিনের বাইকটা ছিল, ওই বাইক দিয়ে আমরা ঘুরতাম। তো আর কি ইয়াসিনের বলতেছে যে তোর বাড়িতে কি দেওয়া যায়, আচ্ছা তোর একটা বাইক দিয়ে তুই তোর বাইকটা বিক্রি করে ফেল, আর কিছু টাকা অ্যাড করবি আর আমি কিছু টাকা দিব। দেওয়ার পর তারা বার্থডে আর কি তাকে বাইক গিফট করছে। তারপর অনেকে বলেন আমাদের ইউনিভার্সিটিতে কিনা রাকিব মামা টাকা দিছে। রাকিব মামা যদি আমাদের ইউনিভার্সিটিতে টাকা দিল, আমার যে একটা বার্থডে গেল, বিয়ের পর প্রথম বছরে যে আমার বার্থডেটা গেল, কেন আমাকে কেউ কিছু দিল না? আমার কেউ একটা চকলেট পর্যন্ত দেয় না। আমি কি এক্সপেক্ট করি না কারো থেকে? শ্বশুর বাড়ির লোকজন থেকে কি আমি এক্সপেক্ট করি না যে আচ্ছা ঠিক আছে, আমার শাশুড়ি যেহেতু নাই, আমাকে হচ্ছে, যেহেতু আমরা একটা টিমে কাজ করতাম, রাকিব মামার সাথে অন্তর আন্টি তো সবাইকে সবকিছু দিছে। তারপর এক একজনের কথা বলি, আমি বিয়ের পর এখনো কোনো খালা শাশুড়ি থেকে একটা জামা পর্যন্ত পাইনি, যেটা হচ্ছে সব মেয়েরা পায় বিয়ের পর। খালা শাশুড়ি অ্যাটলিস্ট ঈদে একটা জামা দেয়, আমি কখনো পাইনি। কই, আমি তো কখনো এসে বলি নেই যে আমি কখনো কারো থেকে কিছু পাইনি। তাহলে কেন হচ্ছে গিয়ে আমি সেই খারাপ হয়ে যাই? আমি 500 টাকারও কাজ করছি, এখন আলহামদুলিল্লাহ আমি এমন বাজেটে কাজ করি যে সবার সাথে আমার কাজ হয় না। আমি খুব বেছে বেছে কাজ করি, যারা আমাকে আমার পেমেন্ট দিয়ে কাজ করে আমি তাদের সাথে কাজ করি। সো আগে আমি 500 টাকারও কাজ করছি, এবার আমি কাজ কমাই দিছি। আমার যতটুকু পেমেন্ট আমাকে কাজ করলে করবো, আমি না করলে করবো না। বাট আমি এখন কাজ কমাইছি, আমার বিজনেস আছে, আমার সংসার আছে। তারপরে বাসা আমার এখন মনে কয়টা ড্রেস, একটা পেজ থেকে আমার 4টা ড্রেস আসছে, আরেকটা পেজ থেকে আমার 3টা ড্রেস আসছে, আরেকটা পেজ থেকে আমার অলরেডি হচ্ছে স্ট্রিট ফাস্টে আছে। হ্যাঁ, তো ওইভাবে কিন্তু আমার মানে কাজের কোনো শেষ নেই। তারপরে কি আমি তো বড়াই করি না যে আমি অনেক কাজ আল্লাহ আমাকে দিছে, আমার রিজিক এভাবে রাখছে দেখে আমি কাজ করতেছি। বাট তারপরও আমি খারাপ, কারণ কি আমি ওই মাইন্ড গেমটা খেলতে পারি না যেটা সবাই খেলে। আমি যদি পারতাম আজকে জানেন আমার সবার সাথে বলতো, আমি এক একজনের সাথে আমার বলতো। আচ্ছা ঋতু কেমন, এটা একজন কমেন্ট করছে। আমি ঋতুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। ঋতুর মানে কখন কি হয় না হয় সেটা আমি ছাড়া আর কেউ জানতো না। হ্যাঁ, ঋতুর একটু পরপর মাইন্ড চেঞ্জ হয়, একটু ভালো আবার একটু খারাপ। একমাত্র ঋতুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল আমার কাছে। আচ্ছা ওই বয়সটা আমি এবার আপনাদেরকে দিয়ে দিই, যেটা এটা আমার লাস্ট লাইফ। ইয়াসিন রাজি হবে কিনা জানি না, বাট আমি দিয়ে দিই। দরকার নেই, থাক বাবা। দিব? আচ্ছা থাক, এই লাইফে সবাইকে নিয়ে বলতেছি, রাগের মাথায় অনেক কিছু বলে। আচ্ছা থাক। আপনারা হয়তো ভাবতেছেন যে ঋতু অন্তরান্তির সম্পর্ক অনেক ভালো, বাট সেটার বয়স আমার কাছে আছে। বাট ইয়াসিন কেন পারমিশন দিতেছে হয়তো আপনারা বলবেন, আপনারা হয়তো বলবেন দেখেন এখনো কিন্তু ইয়াসিন ঋতুর সাপোর্টে গাইতেছে, যে রাগ হলে অনেক কিছু বলে। কেন ভাই, রাগ হলে তো মানুষ সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। বাট এখনো ইয়াসিন ঋতুরই সাপোর্ট গাইতেছে। তাহলে বুঝেন
ইয়াসিন রাগের মাথায় ওগুলোর মামা সম্পর্কে বলছে। আমি ইয়াসিনকে তখনও বলছি, ইয়াসিন তুমি চাইলে কিন্তু তোমার সবার সাথে তুমি হচ্ছে গিয়ে, আমাকে ফোন দিছিল না, তখন আমি বলছি ঠিক সমস্যা নাই, আপনারা আপনি যেহেতু হচ্ছে যে সবার বড়, আপনি এক কাজ করেন, তো মামারে বুঝায় বলেন যে দেখেন এই যে এই মেয়ে মানুষ নিয়ে তো ঝগড়াঝাড়ি করে শুধু শুধু আমাদের টিমটাকে নষ্ট করার কোনো দরকার নাই, মেয়েরা মেয়েদের মতো থাকুক, আমরা আমাদের মতো কন্টিনিউয়াসলি ব্লগ করে যাই। এইটারে বানায়া ছানাইয়া এমন বানাইছে, বানাইতে বানাইতে ডিভোর্সে নিয়ে গেছে। বাহ, ইয়াসিন বলছে ডিভোর্স হইলে তারপর হচ্ছে ব্লগ হবে। মানে কি বলবে এখন আর আমার ভাই, আমি আইফোনে কল রেকর্ড করা যায় না, নাহলে আমি কত রেকর্ড আমি ফাঁস করতে পারতাম। আমি কল রেকর্ড করি না। ওই আমার চ্যানেল নিয়ে ঝামেলা হয়েছিল, আমার চ্যানেলে যা যা হয়েছে আমি ওগুলা জাস্ট হচ্ছে আরেক ফোন দিয়ে রেকর্ড করছিলাম, ওগুলাই দেখাইছি, কিন্তু মানুষ নিতে পারেনি। না নিতে পারলে আমার কি ভাই, অনলাইন জগৎ থেকে আমি সরে গেছি। আমার আর বয়স শুনতে চাইছে কার ওই যে বয়সটা আমাদের কাছে আছে, দরকার নেই। আচ্ছা আমি বয়সটা দিছিলাম রে ভাই, অনেকগুলো দিছিলাম স্টোরিতে, মানুষ তখন অনেক আমি বলি বয়সটা, আমি বলি আমার সাথে ঋতুর কোনো ঝামেলা নাই, কখনো ছিল না। লাস্ট টাইম কেন হয়েছে আমি জানি না, ঋতু কেন আমাকে নিতে পারে না আমি জানি না। ঋতুর সাথে আমার সম্পর্কটা কেমন ছিল এটা সবাই দেখছে। লাস্ট টাইম আমিও মানে আমার অনেক খারাপ লাগছে যে টিমটার সাথে এত ভালো একটা বন্ডিং ছিল, মানে এত ভালো ছিলাম আমরা। আমাদের কিন্তু আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা ব্লগেই হচ্ছে এনজয় করি, আমরা ব্লগের বাইরে কিরকম এনজয় করি এটা আপনাদের ধারণার বাইরে। কিন্তু জানেন খারাপ কখন লাগতো, এবার আমি বলি। খারাপ লাগতো তখন যখন আমাদের বিয়ের পর আমার জামাই টাকা নাই দেখে আমি বিয়ে করছি, আমি দেখেই বিয়ে করছি যে ইয়াসিনের কাছে টাকা নাই, আমি এটা দেখেই কিন্তু আমি বিয়ে করছি ওকে। সেখানে আমাকে যে ইয়াসিন একটা রুম কস্ট, একটা কক্সবাজার বলেন, সিলেট বলেন, এক এক জায়গায় একটা রিসোর্ট বলেন, রুম কস্ট কিন্তু অনেক বেশি। কখন আমি ইয়াসিনের সাথে একটা প্রাইভেসি টাইম আমরা কাটাইতে পাইনি। হয়তো এটা আপনাদের শুনতে খারাপ লাগবে যে একটা গ্রুপ নিয়ে গেছে, প্রাইভেসি টাইম কেন লাগবে, এটা মেটার না। এটা হচ্ছে যে আমি ইয়াসিনের সাথে তখন ফার্স্ট টাইম একটা ঢাকার বাইরে গেছি, ঘুরতে গেছি, সেটাই জন্য আমার অ্যাটলিস্ট একটা দিন তো প্রাইভেসি টাইম দেওয়া। ঠিক আছে, আমাদের একটা নিজস্ব রুম আছে, বাট কি আমার থাকতে হয়তো ঋতুর সাথে, আমার থাকতে তো ইতির সাথে, বাট কি রাকিব মামা কিন্তু ঠিকই তার বউকে নিয়ে একটা প্রাইভেসি টাইম কাটায়, একটা সুন্দর একটা রুম নেয়, ব্লগ করে, বাট কখনো কিন্তু জানাই নাই যে তখন তারা বিয়ে করে। হ্যাঁ, তখন আমাদের ব্লগের জন্য অ্যাটলিস্ট আমাদেরকে বলতে যাচ্ছে তোরা একদিনের জন্য তোরা এখানে থাক, 2-3 দিন তো আমরা স্টে করি। বাট আমার খারাপ এই জন্যই লাগতো যে কখনো তারা বুঝে নেই যে আমরাও একটা ম্যারিড কাপল, সবসময় বুঝছে যে তারাই ম্যারিড কাপল, আমরা ম্যারিড কাপল না। বয়স প্লিজ, বয়সটা এখন আমি চাইতেছি দিতে, বাট ইয়াসিন চাইতেছে না, কারণ যদি বয়সটা দেন আপনারা ঋতুকে অবশ্যই খারাপ ভাববেন, আপনারা খারাপ ভাববেন, যেটা ইয়াসিন চাইতেছে না। আর এটাই হচ্ছে আমার লাস্ট লাইফ, অনেক লং একটা লাইফ হইতেছে হোক, বাট এটা হচ্ছে আমার লাস্ট লাইফ সবার বিরুদ্ধে সবাইকে নিয়ে কথা বলার। কারণ মানে কি বলবো, আমি এখন এমন একটা পর্যায়ে চলে গেছি, আমার মাইগ্রেন পেইন উঠে, শুধু একটা জিনিস নিয়ে টেনশন করলে মাইগ্রেন পেইন উঠে, মানে কাজ তো করতে হইতেছে, বাট একটা পেইন তো লাগে যে সবার একটা খারাপ কমেন্ট তো একটা মানুষ তো নিতে পারে না। ওরা কি করে ডেইলি ব্লগ করে ট্রেনিং আসছে, এটা তো আর সহ্য হয় না ফকিনি ভাই। ডেইলি ব্লগ আমিও করতে পারি, বাট আমার ইন্টারেস্ট নাই, আমার ইউটিউব থেকে টাকা আসে না, থেকে ডাবল টাকা মিথিলার ব্যাংক অ্যাকাউন্টে আছে, গরিব ফকিনি। মজা লাগবে লাগুক রজত, আর লাগলে আর কি, তুই আর আছো কয়দিন। আলহামদুলিল্লাহ আমার ব্যাংক ব্যালেন্স বয়া থাক, আমার ব্যাংক ব্যালেন্স আলহামদুলিল্লাহ এখন অনেক আছে, এখন আমাকে কিছু করতে হবে না। আমার কিন্তু ব্লগ দিয়ে ইনকাম হয় না, আমার ফেসবুক দিয়ে ইনকাম হয় না যে আমার হচ্ছে রেগুলার আমাকে ব্লগ করে আমার সংসার চালাতে হবে, রেগুলার আমাকে ইউটিউবে কাজ করে, আমার ফেসবুকে কাজ করে আমাকে টাকা পাইতেছে, এমন কিছুই না, আমার মোটিভেশন নেই, কিছু নেই। সেখানে আমি আমার মতো আছি, ব্লগ দিতে মন চাইলে দিই, না দিতে মন চাইলে না দিই। দিতাম না ব্লগ, কি করবি, করতাম না ব্লগ। যাই দেখ আমার চ্যানেলে, যাই দেখ কোনো ব্লগ নেই। তারপর অ্যাটলিস্ট 1 লাখ হয়ে যেতেছে। ঋতু খারাপ জানে সবাই, ঋতু খারাপ না ভালো এটা আমার জানানোর দরকার নেই। ঋতুর সাথে আমার ভালো একটা বন্ডিং ছিল, সবাই ভালো, আমরা ভালো না, এটাই বাস্তব। ঋতু কখন ভাই তোমরা এই যে এইসব কমেন্ট করতেছো, পরে এগুলা ওরা কাইটা নিয়া পরে বানাইবো, মিথিলা এটা বলেছে, কিন্তু কে কমেন্ট করছে সেটা দেখবে না, মিথিলা কেন এটা বলেছে, ওরা ভালো না,
সবাই বয়স চেয়েছে, বিশ্বাস হয় না, বয়স দাও। নাই, বিশ্বাস না হইলে কিছু না হইলে নাই, আমরা জানি আমাদের কাছে কি আছে। যাই হোক, আমি হচ্ছে 4 মিনিট পর আমার ব্লগটা আমি হচ্ছে এন্ড করে দিব। জাস্ট আমার একটাই কথা, আমি খারাপ ছিলাম আর আগের টিমে। কারণ আমার জামাই টাকা ছিল না, আমার জামাই টাকা ইনকাম করতে পারতো না, আমি কখনো কাউকে কিছু দিতে পারতাম না। আর হচ্ছে লাস্ট টাইম খারাপ হয়েছি, কার কাছে খারাপ হয়েছি লাস্ট টাইম? ও দিশাদের কাছে খারাপ হয়েছে। কারণ কি, আমি বিয়ের আগে যা ছিলাম ভাই, বিয়ের পর আমাকে কেউ কোনো বেড়া নিয়ে অ্যাটলিস্ট একা ঘুরতে যেতে দেখেনি, কোনো বেড়া নিয়ে কোনো ইয়ে করতে দেখেনি। এর জন্য আমি খারাপ হয়েছি ভাই। আমি ওই খারাপ হইতে রাজি আছি, যেই খারাপটা আমার হাজবেন্ড আমাকে ভালো করতে পারছে, আমি ওই খারাপ হইতে রাজি আছি। আমি বিয়ের আগে যাই ছিলাম না কেন, বিয়ের পরেরটা দেখেন আমার অ্যাটলিস্ট। আর এবার আমি যারা কমেন্ট করে তারা দুধের ধোয়া তুলসী পাতা, ও কিছু বুঝছো না। আর এবার আমি আখির সাথে লাগিনি। আখিকে ভাই আমি চিনতাম না, ট্রাস্ট মি, আখিকে আমি চিনতাম না। আখিরে চিনছি কবে জানি, ওর মেহরুন আমাকে নক করছে, তখন আমি চিনছি। বলতেছে আমি মেহরুন, আমি কোন মেহরুন, তারপর পিকচার টিকচার দিল। আমি কো আচ্ছা, এটা তো যে মিউজিক্যালিতে তখন যে ইয়ে করছে, আমি তো সবাইকে তো ওরকম ভাবে আমি ফলো করতাম না, বাট সবাই বলতো ওরা হচ্ছে মিউজিক্যালি থেকে ভাইরাল, এরকম কিছু বলতো, তো ওইভাবে আর আমি কি চিনতাম ভাই। আমি মানে আগের অনেক চিনতাম, অনেক যেগুলো এখন বর্তমানে নাই অনলাইনে, ওদের টাইম চিনতাম। কি যে করতো, ওই যে সবচেয়ে বেশি ভাইরাল হইতো ওই যে দিয়া বাড়িতে যা নতুন যে বাড়িগুলো হয়েছে, ওগুলা সামনে যায় নাচানাচি করতো, জানি না। হ্যাঁ, তো হচ্ছে কি আখিকে আমি চিনতাম না, সো আমি কেন ওর সাথে লাগতে যাব? আর আখি হচ্ছে মেইনলি আমার লেভেলে নাই যে আমার ওর সাথে লাগতে হবে, ও আমার লেভেলে আসছে। তোর কাছে চুলের বয়স আছে, আপনার চুল কেটে ওই বয়সের সাথে অ্যাড করে স্টোরি মেরে দিব না, গরিব ফকিনি ছোট লোক। আচ্ছা বয়সটা না শুনে, না বয়স শোনা লাগবে না, না একটা মিনিট, বয়স শোনাবো না আমি, তুমি বুঝতেছো না? বয়স শোনা লাগবে না, বয়স শোনাবো না, এত কুরকুরে নিয়ে একটা বয়স শোনার জন্য আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, না বয়স শোনাবো না। কি লাগছে? আরো ভালা না দিলে আপনাকে বলগে দেহার কোনো ইচ্ছা নাই ভাই। তোর লেগা ব্লক করি না যে তোর দেখতেই হবে। আর তুই আর ব্লগ দেখিস না, তোর ল্যাঙ্গুয়েজ আমি কিছু বুঝতাছি না, তুই আগে টাইপিং শিখে আয়। তোর মতো মূর্খ ব্লগ না। আর আমরা ব্লগ বানাই, নাটক বানাই না যে সবার ভাল লাগবে, এটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগ, নট নাটক। দেখছে নষ্টামের মধ্যে সেরা। মাফ করো ভাই, যাই হোক, আমি তাই নিয়ে কথা বলতাম না, সে তার মতো সবাই ছিল, ভালো, তুমি ভালো, সবাই যার যার মতো থাকতে পারলেই ভালো। ভাই ভাই আপু প্লিজ আপনি একটু যায়া সবার কমেন্ট বক্সে এগুলো লিখে দেন, প্লিজ একটু লেখা আসেন, যদি এরা মানুষ কারোর মতো ঝগড়া করবো না, সবাই যেন একটু মানুষ হতে পারে। ওই জ্যাম ছেড়া দিছি। যাই হোক, সবার যেতে একটু চুলকানে, আমি জাস্ট একটা জিনিস একটু দেখাই। হ্যাঁ থাকবে ভাই, দাদা ভাই দেখাবো না আমার লাইফে নতুন কেউ, তাহলে বুঝেন আছে কি নাইকা। হ্যাঁ, টার্গেট করার আমার সময় শুরু এখন থেকে। সৌদি থেকে বাসায় আসি, দুবাই থেকে। সো বুঝতে পারছেন আমাদের কাছে ভয়েস আছে কি নাই, এতটুকু শুনছেন। আমরা চাইতেছেন অ্যাটলিস্ট ঋতুর সাথে লাগতে, বাট ঋতু কেন আমাদের সাথে লাগছে এটা আসলে আমরা জানি না। যাই হোক, তারপর হচ্ছে লালবাত্তি আমার সাথে জয় ছিল, কিন্তু জয় সাইড কাটছে কেমনে আমি জানি না। জয়ও কিন্তু আমাদের সাথে ছিল, ওই আমারে খুঁজা বাই করে দিত, আর সব দোষ আমার ফালা দিছে। ওরে দুষ্ট ইয়াসিন মামা। হ্যাঁ ভাই, ও অনেক দুষ্ট। আর লাস্ট টাইম যে জয়ও লাইভে গিয়ে আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বললো, জয় কিন্তু আমাদের সাথেই ছিল। আমাদের একটা রুম আর কি কক্সবাজারে একটা রুমে 2টা রুম থাকে, একটা রুমে জয় আর হচ্ছে আরেকটা ছিল, একজন ছিল, আর হ্যাঁ রবিন মামা ছিল, রবিন ভাই ছিল, আরেকটা তো হচ্ছে আমি আর ইয়াসিন ছিলাম, আর বাকিগুলোতে ঋতু আর ইতি আর একটা হচ্ছে অন্তরের রাকি মামা ছিল। তাহলে রবিনের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড যদি থাকে কেউ জীবনে আমি ছিলাম,
ওই শালা বাটপারি করছে। ইয়াসিনের জামা কাপড় যেহেতু জয়ের রবিনে নিতে পারে না, কারণ হচ্ছে কি যে একটা মামলা খাইছিল, ওই মামলা দৌড়াদৌড়িতে তো জামা কাপড় নিতে পারে না। ইয়াসিন এক একটা শার্ট এক একটা প্যান্ট তারা রাখছে, কই ইয়াসিন তো বললো না, ইয়াসিন তো লাইভে এসে বললো না। আমি ওগরে ভাই ভাবতাম, আমি আমার কি ভাই এগুলো দেখেন ছোট লোকের মতো থাকে না, নাম যার জোর তার, সেটাই সবাই আমার নামে ইয়া করছে ভাই। এগুলো হচ্ছে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি অনেকদিন চুপ ছিলাম, আমি কখনো না কাউকে এরকম ভাবে কিছু মানে বলতে, আমি একটা কথা বলতে চাই যে ওরা মানে সবাই মিলে যেই কাজগুলো করছে আমার অনেক ফালানোর চেষ্টা করছে যেন আমি ওদের হাতে পায়ে ধরি। দেখেন দিন শেষে আল্লাহ আমাকে কোন জায়গায় নিয়ে আসছে যে আমি আমার সাথে কারো তুলনাই নেই। আমি আমার মতো পর্যায়ে উঠে গেছি, আমি আমার তুলনা নেই। ওই জায়গা থেকে দেখেন যারাই বের হয়েছে, আজকে মেহেদী মামার কথা বলেন, মেহেদী মামার সাথে কিন্তু পরিচয় আমাদের আজকের থেকে না, সেই সাইকেল স্ট্যান্ড থেকে। মেহেদী মামা আমরা কিন্তু RS ফাহিম চৌধুরী, আপনারা সবাই চিনেন, আমি RS মামা বলে ডাকতাম। যেহেতু হচ্ছে যে আমি হচ্ছে রাকিব মামার ভাগনা ছিলাম, এর কারণে গ্রুপে সবাই আমার ভাগনা বলে ডাকতো। তো ওই হিসাবে সবাই আমি মামা বলে ডাকতাম। এখনো যদি আমি কারোর সাথে দেখা হয় আমাকে ভাগনা ছাড়া কোনো কথাই বলে না। যদি মানুষ ভালো না হইতাম অবশ্যই কেউ আমাকে কোনো মূল্যায়ন দিত না। আর মেহেদী মামার সাথে আমার কন্টিনিউয়াসলি আমার কথা হয়, কিন্তু এগুলো কয়েকদিন আগেও দেখা করে আসছি আমরা। আমি যদি আসলে খারাপ হতাম, কই মেহেদী মামার সাথে তো আমার লাগলো না। মেহেদী মামার দুইটা বোন যেটা আছে, কি আন্টি জানি, শান্তা আন্টি আর হচ্ছে কাকুলি আন্টি, কই তাদের সাথে তো আমার লাগলো না, একবারও তো লাগলো না তাদের সাথে আমার। তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে মিথিলা কেমন, তারা বলে দিবে মিথিলা কেমন। তারপরে তো মানে আমাকে খারাপ করতে কত কাহিনী। আচ্ছা মেহেদী কেমন? মেহেদী মামা দুষ্টু ছেলে, বিয়ে করে না। আমাকে আর ইয়াসিনকে তো গালির উপরে রাখে, দুষ্টু ছেলে, ফোন দিলে গালি দেয়। বিশ্বাস করেন মেহেদী মামা অনেক ভালো। আমি বলি রাকিব মামা অনেক ভালো ছিল, বাট যাই না লাস্ট টাইম কেন ওনার আমার সাথে কি হয়েছে আমি জানি না ভাই। উনি আমাকে আর 2 চোখে সহ্য করতে পারতেছিলাম। জয়ের মা সুবিধা পার্টি, আসলে উনি একটা সুবিধা পার্টি। ওনার জন্য এত কিছু করার পরও ওনার আসলে আমাদের বিয়ের ব্লগ দিয়ে উনি হচ্ছে কত কিছু করে ফেলো, বিয়ের ব্লগ একটু পরপর ছাড়ে, বাট তারপর ওনার আসলে কোনো ইয়ে নেই। আচ্ছা জয় কেমন এটা বলো। জয়কে মিস করো না এটা বলতেছে একজন, কিভাবে মিস করবে? এত বিশ্বাসঘাতককে কি মিস করা যায়? আমি আমার অল ভাই ব্রাদারকে অনেক বেশি মিস করি, বাট ওরা যা করছে এটা মানে আমার মেনে নিতে খুব কষ্ট হয়েছে। ডিয়ার গাইস, লেখছে একদম থাক আপু গালি দিয়ে না, বাদ দেন। মেহেদী ভাই সেরা, দুষ্টু মেহেদী হাসান দুষ্টু। আমার তো মাঝে মাঝে খারাপ লাগে ইয়াসিনের জন্য, কারণ মেসেজ দিলে কয় যে আমার বউ খুঁজা রাস্তা কে লেখা বিয়া কি করবো না আমি, তুমি তো বিয়া করতে চাও। আমি কই আচ্ছা তোমার বিয়া করতে সমস্যা কি? আমার বাপ মা আমার বিয়া করতে দিতে চায় না, আমি ছোট এখনো। কই সি 2 দিন পর আমার পোলা পাইন আইসা তারপরে তোমার বিয়া করাইবো হাতে ধইরা। না চলো। আর হচ্ছে গিয়ে মানে ইয়াসিনের জন্য মাঝে মাঝে খারাপ লাগে আমার, যে ও কিন্তু এখন ওর ভাইদেরকে মিস করে অনেক। মানে আমি বুঝি অ্যাটলিস্ট এতটুকু, মানে অনেক আমি না বুঝি যে ও হয়তো বা থাকে না মিস করতেছে, বা একসাথে ছোট থেকে বড় হয়েছে হঠাৎ। আমি বারবার বলি তুমি এখনো চাইলে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংটা তুমি ঠিক করতে পারো তোমার ভাইদের সাথে। ও বলে কি না, যারা মানে আমার খারাপ সময় পাশে ছিল না, এখন ভালো সময় আমার তাদের একজনকেও দরকার নেই, ওর একটা কথাই। বাট আমার খারাপ লাগে, আমার এতটুকু খারাপ লাগে যে হচ্ছে গিয়ে মানে আমি আমার যে কাজিন আছে তাদেরকে দিয়ে ওরা বসায় রাখে যাতে ওই ফিলটা না করে যে ওর এখন কেউ নেই। আচ্ছা অন্তরা কেমন? আমি বলি অন্তরা আন্টি কেমন? অনেক ভালো ছিল। হ্যাঁ প্রথম তো অনেক ভালো ছিল। তারপর হচ্ছে আমি ওনার সাথে অনেক কিছু শেয়ার করতাম আমার ব্যাপারে। তারপর কোনো কিছু হইলেই আসে সাথে কোনো ঝগড়া হলে আমি বলতাম যে দেখেন ভাই আমি বলি সবাই ভালো, বাট হচ্ছে যে ফ্যামিলি যে সার্কেলটা ভালো না, একটু ভালো না। আমি বলি হ্যাঁ সবাই ভালো, কিন্তু ফ্যামিলির যে বাকি আদার্স পার্সন গুলো আছে যেমন খালা শাশুড়ি যেগুলো বলেন একটা ভাই এত খারাপ, আমি আপনাদেরকে বর্ণনা দিতে পারবো না। আপনারা যদি আসতেন, আপনারা যদি থাকতেন, আপনারা বলতেন ভাই এই ফ্যামিলিতে তোমরা কেমনে থাকো, এটা বলতাম। কারণ কি মানে আমি যদি কোনো কথা আমি যদি কোনো কাউকে একটা কথা বলতাম, দেখতাম কি বলতাম ভালো কথা হয়েছে তো খারাপ কথা যে মিথিলা এটা বলছে, আমি কাই হয় এটা কি হলো ইয়াসিন, আমি ফোনে একবার তো আমি ফোনে বলতেছি ইয়াসিন দেখো এমন করতেছে, তারপর বুঝতে পারছে। গত 1 মাস যাবত যে আমার মার সাথে আমার ঝামেলা পাকায় রাখছে, আমার শাশুড়ির সাথে কিন্তু আমার আম্মুকে ডাইরেক্ট বলেছি তোমার আর দরকার নেই আমার শাশুড়ির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই।
আমি তোমার জন্য মরে গিয়েছি। বেয়াদব। না জানা দরকার ঠিক আছে, আমার শাশুড়ির সাথে কিন্তু এখন আমার সম্পর্ক নেই, কারণ কি আমার শাশুড়ি হচ্ছে আপনারা জানেন বাইরে তোমার সাথে দেশে কথা থাকে। তো কম বলে, আমার সাথে যেগুলা বলে উল্টাপাল্টা হ্যাঁ, সব কথাবার্তা আর বলে। ইয়াসিন আমার সাথে কথা বলতে দেয় না, কারণ আমার সাথে কথা বললে ওনার আচ্ছা ব্যবহার অনেক মানে একটু অন্যরকম হয়ে যেত, তো ইয়াসিন কথা বলতে দেয় না। ওনার হচ্ছে যেহেতু বাইরের দেশে থাকে, অবশ্যই ইনকাম করে দেখে বাইরের দেশে থাকে, ওনার 1 টাকাও ইয়াসিন কিন্তু হচ্ছে গিয়ে নেয় না না আমি বলি, ওই যে আমি আমাদের একটা লাইভ হয়েছিল না, যে বলছিলাম যে আমার মা তো আমাকে প্রতি মাসে 1 লাখ টাকা করে দেয়, তারপর থেকে সবার গায়ে লেগে গিয়েছে, ওই বাসার মানুষ সবাই দেখে ফেলেছে, আর হচ্ছে তারপর থেকে আমার ভাই সাথে আমার ঝামেলা আর হয়ে ইয়াসিনের গেছে। আম্মুর কিন্তু 1 টাকা আমাদের সংসারে খরচ হয় না। এখন 1 লাখের বদলে আমার কাছে প্রতি মাসে 10 লাখ টাকা করে আসে। আল্লাহ, ইয়াসিন এই লাইভ এতেছে, বাদ দাও না, কাটা এটা যাবে জানা না। নাই। তারপরও যাই হোক, আচ্ছা এখন 10 লাখ আয়, তখন আরো বেশি আসবে। রাকিবের লেভেলে জাগে না, আমি তার লেভেলে গেলে আমার টাকা আরো কমে যাবে। আলহামদুলিল্লাহ আমার মিথিলা যে টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান করতেছে একটা মার্সিডিজ কিনতে পারবে। সিরিয়াসলি ভাই, বিশ্বাস করেন, বিশ্বাস করলে কি না করলে কি আমার যায় আসে না, বাট এই যে ঈদের পরে আমাদের হচ্ছে বিয়ের প্রোগ্রাম, ঈদের পর থেকে আর কি আমাদের সবকিছু শুরু হবে। আমার প্রোগ্রামের জন্য আমি যত টাকা আমি হচ্ছে গিয়ে আমি রাখছি, একটা গাড়ি কিনতে পারবো আমি মার্সিডিজ, ট্রাস্ট মি। গাড়ি কেনার টাকা এখন পর্যন্ত আমার কাছে ভাই আছে। দেখ, কই হইছে 8-9 বছরের সাধনা আর কই হইছে 1 বছরের সাধনা। তোর আগে আচ্ছা আপনার কার সাথে জোড়া দেন? রাকিব আমার ইউটিউব চ্যানেল কত বছরে জানেন? রাকিব আমার ইউটিউব চ্যানেল 2015 উনি সালে। একা কাজ করে না, ইয়াসিন কাজ করছে, মেহেদি মামা কাজ করছে, ঋতু কাজ করে, তার ওয়াইফ কাজ করে, তার আরেকটা ভাগ্নি কাজ করে, এক একজন কাজ করে, এত জনের টাকা মিলে সে আজকে একটা মার্সিডিজ কিনছে। সেখানে আমি আমার ইনকাম দিয়ে, ইয়াসিনের ইনকাম দিয়ে আমরা এই গাড়ি কিনছি, তাও আবার মাত্র কয় মাসের ইনকাম ভাই, কয় মাসের ইনকাম দিয়ে এগুলো করতে ধরো না, পারছি? আনুমানিক 1 বছর ধরো না। রাকিবের মতো নাম্বার 1 ইউটিউবার হয়ে দেখা, আমি ইউটিউবে অ্যাক্টিভ না, আমি হয়ে কিভাবে দেখাবো? যদি আমি অ্যাক্টিভ হইতে পারতাম আমি হয়ে দেখাইতাম ভাই, হয়ে দেখাইতাম, কিন্তু আমি ইউটিউবে অ্যাক্টিভ না, এটা আপনাদেরকে বুঝতে হবে। যাই হোক, মানে কার সাথে ভাই কি জোড়া যায় আমি বুঝি না। যাই হোক, বাদ দিলাম। ইয়াসিনের ভাইয়ার মা কি রাকিবের আপন ভাই না, ওনার হচ্ছে সৎ ভাই, বাট আমার শাশুড়ি এই যে টাকাগুলো যেগুলো ইনকাম করতেছে সব কিন্তু যেতেছে হচ্ছে ওনার মার কাছে আর কি, ইয়াসিনের নানুর কাছে। আমাদেরকে যে টাকাগুলো দেওয়া হইতো সেগুলো দিয়ে ওর আম্মুর ডিপোজিট থেকে কি জানি একটা আছে সেটা চালাইতো, আমাদের সংসারে 1 পয়সাও ইয়াসিন খরচ করতো না। হ্যাঁ, ওনার আম্মু টাকা পাঠাইতো, আমার শাশুড়ি টাকা পাঠাইতো, কিন্তু আমার সংসারের জন্য টাকা ইয়াসিন নিয়ে করতো না। বাট এখন আমার শাশুড়ির সাথে আমাদের কারো কোনো কথা হয় না, কারণ হচ্ছে গিয়ে উনি হচ্ছে মানে কথা বললে উনি বলে ওই বাসায় টাকা পাঠাইতে, ওই বাসায় এর জন্য টাকা পাঠাইতে, এই ফোন কিনবে টাকা পাঠাইতে। আমরা কেন পাঠাবো ওই বাসার লোকজনকে? ওই বাসায় এত বড় নাম্বার 1 ব্লগার আছে, তাহলে আমরা কেন টাকা পাঠাবো? তোমার বিয়ে প্রোগ্রামে দাওয়াত না দিলেও যাবো, লোকেশন বলো, ওকে বলে দিব না আমি লোকেশনটা। আচ্ছা ইতি কেমন মামি? ইতি হচ্ছে কিরকম জানি বলে, হ্যাঁ মিচকা শয়তান, মিচকা শয়তান। 2 দিন পর তোমার প্রতিবেশী হইতাছে, বাদ দেন ভাই, 2 দিন পর প্রতিবেশী হইতাছে ভাড়াটিয়া। আমরা নিজেদের বাড়িতে ঘুমাবো আর প্রতিবেশী আসতেছে। সাজিদ এস বাংলাদেশ, লাইভ করতে হবে অনেক টাকার জন্য, তোমার বাবা এসে তো লাইভে টাকা দিয়ে যেত না সাজিদ বাবু, তোমার বাবাকে বলে আমার লাইভে কিছু টাকা পাঠিয়ে দিতে, বুঝছো? আমার টাকা আসলে নাম্বার দেওয়া আছে নাকি নগদ নাম্বার দেওয়া আছে? যে টাকা প্লিজ রাকিবের টিমে ব্যাক করেন, এটা এখন আর পসিবল না। নো ব্রো, আমরা চলে যাচ্ছি, আমরা বাংলাদেশের বাইরেই চলে যাচ্ছি একবারের জন্য, সো এটা এখন চাইলেও পসিবল না, যদি সব ধরেন মিটমাট হইলেও পসিবল না কখনো। আমি আর বাংলাদেশে কারোর চেহারা দেখতে চাই না। এই তো এতটুকু কথা বলারই ছিল, মানে কি বলবো, এই আখি মেয়েটা আল্লাহ রে আল্লাহ, নষ্ট মেয়ে, আবার আমাকে নিয়ে কথা বলে লাইভে। আমি জাস্ট এই আখিকে আমি একটা ওয়ার্নিং দিব, নেক্সট টাইম যদি আমাকে নিয়ে কোনো কথা হয়, জাস্ট আমার হাজবেন্ড বাকিটা দেখে নেবে, জাস্ট আমার হাজবেন্ড বাকিটা দেখে নেবে, আমি এই নিয়ে আর কোনো কথা বলবো না। সঞ্জিদা কেমন? এই ফালতু বস্তির কথা তো আমি বলতে চাচ্ছি না, বাদ দেন ভাই। আমার সাথে যাদের সম্পর্ক, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যেদিন ওর ধর্ম, ওই দিন ওরে যে কি করবো ও নিজেও জানে। আমার সাথে যাদের সম্পর্ক ছিল আমি জাস্ট বলে নিচ্ছি, বাট এই বস্তিটাকে নিয়ে আমি কোনো কথা বলতেছি না। মা মেয়ে দুইটাই সেম, কে ভালো কাকে ভালো করলো আমাকে এটা বলেন। গাজীপুরে না তো ওরকম হইবেই তো। যাই হোক, জাস্ট আমি এতটুকু কথা বলবো, আখিকে আমি এতটুকু লাস্ট ওয়ার্নিং দিব, যদি আমাকে নিয়ে আমি নেক্সট টাইম আমি কোনো কথা আমি দেখি, আমি কিছু বলবো না, আমার জামাই আছে, আমাকে নিয়ে কথা বলার জন্য আমার জামাই আছে। যাই হোক,
এতটুকুই বললাম যে আমি কথা বললাম আরেকজনকে, সে তার গায়ে নিল। মানে কি চোরের মন কি পুলিশ পুলিশ এমন একটা মানে ব্যাপার হয়ে যাচ্ছে না? যাই হোক, তুমি যে টাকা দিয়ে লাইভ করতেছো 1 মাসে, সেই মানে তোমার ওই 1 মাসে একটা আর্নিং আমার একটা লাইভে। আমি এতটুকু কথাই আমি আখিকে বলবো। সো হচ্ছে আমার সাথে বাঁচতে এসো না। আর যে টাকা দিয়ে তুমি ড্রেসে প্রমোশন করো, আমার কাছে তো খবর অবশ্যই আসে। তুমিও খবর নিয়ে দেখো আমি কত টাকা দিয়ে ড্রেসে প্রমোশন করি, খবর পেয়ে যাবা বাবু। তোমার 6, 7টা, 8টা ড্রেসের পেমেন্ট আমার একটা ড্রেসে আসে। তো ওইটা তুমি বুঝে তারপর আমার সাথে তুমি লাগতে এসো। আর লেভেলের কথা আমি আর আপাতত বলবো না। যাই হোক, সো এটাই ছিল আমার লাইভ। যারা যারা জয়েন হয়েছেন থ্যাংক ইউ সো মাচ। আমি আর কাউকে নিয়ে কোনো কথা আমি নেক্সট টাইম বলবো না ভাই। এখন জানি আমাদের এই লাইভের পর অনেকেই লাইভ করবে, সমস্যা নেই, সবাইকে লিগ্যাল নোটিশ হ্যাঁ পাঠানো হবে। অনেকে লাইভ করবে, আমি লিগ্যাল ভাবে অ্যাকশন নিব। এরপর আমি এইভাবে লাইভ করব না, কোনো কিছু করব না, আমি লিগ্যাল ভাবে অ্যাকশন নিব। আগে তো বুঝতাম না, আগে তো অবুঝ ছিলাম। হ্যাঁ ভাই, আগে কিগুলো বুঝতাম না, যে লিগ্যাল মিগেলে কিভাবে যেতে হয়, কি করবো না করবো এগুলো বুঝতাম না, শুধু শুধু টাকাটাই গেছে। বাট এবার আমি জাস্ট লিগ্যাল অ্যাকশন নিব। জাস্ট এতটুকু কথা, এতটুকু। অনাদিবা তোমার হাজবেন্ড চুল করবে, আমার হাজবেন্ডের ব্যাংক ব্যালেন্স এখন যা আছে ভাই তোমাদেরকে উদ্ধার করে ফেলবে। তোমার জন্য চুল কাটার একটা সেলুন দিয়ে দিতে পারবো। সেলুন দিতে পারবে, বুঝছো? তোমার ওই যে এক্সট্রা চুলগুলো থাকে না, ওইটার জন্য। কাটতে পারে না, আমার হাজবেন্ডের সাথে এখন লাগতে এসো না তুমি। আমার সেলুন দিয়ে দিবো না, ওই জায়গায় এসে কাইটা নিও। সো যাই হোক গাইস, দেখো তোমরা আমার এখন হচ্ছে আমরা আর কি বাইরে বের হইছি, যেহেতু আমার একটু ভালো লাগতেছে না, আমাকে নিয়ে একটু বাইরে গেছে। তো যাই হোক, জাস্ট লাইফটা ক্লিয়ার করার ছিল, এতটুকু আমি ক্লিয়ার করছি যে এই আখি মেয়েটাকে আমি বারবার আমি জাস্ট একটা অ্যানাউন্সমেন্টই দিব। নেক্সট টাইম আমাকে নিয়ে ইনডাইরেক্টলিও কথা বললে জাস্ট দেখবা কি হয় অ্যাটলিস্ট। হ্যাঁ, টিআরএচ কে দেখে জলে টিআরএচ এখন যে টাকা ইনকাম করে সেটা আমি এখন ইনকাম করি। জলার মতো কোনো কথাই নেই। তারা জলে বিধায় তারা আমাকে নিয়ে, আমার বিজনেস নিয়ে, আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলে। সেটা তোমাদেরকে বুঝতে হবে যে কেন একটা মানুষ আমাদেরকে নিয়ে কথা বলে। এখানে টিআরএচ গ্রুপ নিয়ে কোনো কথা বলা হয়নি। তোমরা যারা হচ্ছে যে ওই যে অস্তি বস্তি গুলারে টিআরএচ এর মেন মেম্বার ভাবো, এগুলো হচ্ছে তোমাদের ফল্ট। তোমাদের কারণে হচ্ছে যে মানুষ সবাইকে ভাবে। টিআরএচ এর মেন মেম্বার হচ্ছে যে 5 জন। হ্যাঁ, মেন মেম্বার হচ্ছে 5 জন। আগে ওই 5 জনের বিষয় কিছু বলছে কিনা সেটা যা দেখো। বুঝতি ফকিন্নি টোকাইদের সাথে মিশা এদের মাইন্ডও টোকাই হয়ে গেছে। যাই হোক গাইস, যেটা হচ্ছে গিয়ে টিআরএচ এর মেন মেম্বার হচ্ছে 5 জন। ওই 5 জনের বরাবরই তুই করে দেওয়া ফকিন্নি। বস্তিগুলা নিজেদের কোনো নাই, মুরুদ নাই, আরেকজনের নিয়ে খালি। যাই হোক বাদ দাও, জাস্ট এতটুকুই বলা ছিল। আমি বলি কাকা গায়ে মনে হয় এডির ফেক অ্যাকাউন্ট খুললা বয়া থাকে। একটা মানুষের ডিভোর্স হইলে সে খাইতে পর্যন্ত পারে না, যে মানে এতটুকু কষ্ট থাকে যে ভাত না খেলে বিরিয়ানি খাওয়া মুচো। যে 5 বছর একটা মানুষের থাকছি, সেই মানুষটা চলে গেছে, আমি টিকতে পারতেছি না। সে দেখে ব্লাউজ পরে, যে ব্লাউজের ট্যান্ট্রপটা দেখা যায়, সেটার ভিডিও করে। কি জামা পড়তেছে, জামা উঁচা করে এমনি পড়তেছে, ওইটার পর্যন্ত ভিডিও করে। আল্লাহ, মডার্ন কি একটা অবস্থা ভাই। হইতে পারছো? পারো নাই মানে কিছু এখন বলবো না আমি। আর আল্লাহ, ওই লেভেল আমি যেতে চাই না। আল্লাহ, কি বলবো আমি আর আল্লাহ। যাই হোক, সে এত মানে কি একটা করে 10 মাস 10 দিন পেটে রাখছে বাচ্চা। প্রত্যেকটা মেয়েরই 10 মাস 10 দিন পেটে বাবু থাকবে। 9 মান্থ ওই একই 10 মাস বাচ্চা পেটে প্রত্যেকটা মেয়েরই থাকবে। আমরা যখন হবে তখনও আমার পেটে থাকবে, বুঝছো? শুধু তুমি একমাত্র মেয়ে না যে তুমি বাচ্চা জন্ম দিছো, তুমি একমাত্র মেয়ে না যার ডিভোর্স হয়েছে। তোমার চরিত্রের জন্য ডিভোর্স হয়। প্রত্যেকটা মেয়ের এমন হয় হাজবেন্ডের কারণে ডিভোর্স হয়, হাজবেন্ডের চরিত্রের কারণে ডিভোর্স হয়, অথবা হাজবেন্ডের ফ্যামিলির কারণে ডিভোর্স হয়। বাট তোমার তো নিজের ক্যারেক্টারের কারণে। জামাইরা তো নিজের বাপ মার লগায় রাখছে, তারপরে তুমি জামাইরা হাতে রাখতে পারো না। তুমি কেমন মেয়ে একবার বুঝো কেমন মেয়ে, যে বাপ মার সাথে থাইকা পোলার কেউ নাইকা, তারপরে এই স্যারে তুমি হাতে রাখতে পারো নাই। আর এই পোলারে দেখো পুরো 14 গোষ্ঠী লোকে থাইকা হয়েছে, বাট এই পোলারে আমি হাতে রাখছি। আমার কি চরিত্র কি খারাপ ছিল বিয়ের পর, যার পরে আমার সাইরা যাবো অন্যজনের কাছে? ফালতু মাইয়া, ইচিং বিচিং চিচিং ছা ফালতু। আমারই না কথা বলে, কত বড় সাহস। তোরা মরে যা। সাহসটা দেখছো কত বড়? বাদ দাও না, আমার ফোনটা দিয়ে আর কতক্ষণ লাইভ করবা? আচ্ছা গাইস, বাই বাই। অনেক বড় লাইভ হয়ে গেছে আমার, দেখো কতজন। একটু বাই বাই। আমাকে নিয়ে নেক্সট টাইম কথা বলে